হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, অনেক আপনি যেটা বলছিলেন যে আপনি একটা সাদা সাপ দেখলেন এবং পেছনে আপনি দেখছিলেন শকুন, মানে পুরো বডিটা শকুনের মতো নাকি মাথাটা? শুধু মাথাটা বাদে সব শকুন। মাথাটা কিসের মতো? মাথাটা দেখতে একেবারে হুবহু একটা মানুষ, কিন্তু তার পিছনের দিক তাকালে দেখা যায় সে একটা শকুন। আচ্ছা। বিরাট আকারের দুইটা শকুন, যে পাতার উপরে বসে দুটা পাতাই হেলে গেছে তাল গাছে? হ্যাঁ। আচ্ছা। দেন সেটা আমি সাপের মতন একটু গলা বাড়াইলাম যে এইটা কোন সাপ। তার সবকিছুই উপরে, পানিতে না, শুধু মুখটা তার দেখি পানির সাথে মিশানো। আচ্ছা। দেখার পরে পরে আমার ওই ধান কাটা কাঠিটা আমি হাতে নিলাম, আমার গলাটা একটু করে বাড়াইলাম যে ওই উপরে উঠু, নিচে কোপ দিলে পরে আমি শুনছি যে সাপে পরে মানুষ কামড়াই মার গেলায়, যদি আঘাত করি, যদি পুরোপুরি না মারতে পারি ওইটাই আমার রাইতে বার কামড়াইব। আমি আস্তে হাতে কাঠিটা নিলাম, নেওয়ার পরে আমি গলাটা বাড়াইলাম। সাপটা দেখলাম 1 মিনিটের মতন পানির ভিতরে তার মুখ। সে কি পানি খাচ্ছে নাকি আমি তা কইতে পারি না, কিন্তু পানির ভিতরে তার মুখ আর সমস্ত শরীর উপরে। দেখি আস্তে 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 পানি খেয়ে উঠতেছে, ঠিক ওই তাল গাছের কাছে যাইতেছে। তখন আমার মনে জ্ঞান এলো যে ওই সাপ দেখে মনে হয় শকুনে দাঁড়াইছে, সাপ ধরবো। আচ্ছা। যখনই নাকি মাথাটা উপরে উঠেলো, মানে ভাঙ্গনে থেকে উপরে উঠলো, তখনই ভাই আমি 2 হাত দিয়ে কোপ, 1 কোপের লগে 2-3 কোপ দিলাম। দেওয়ার পরে ভাই যে দেখলাম যে রোদে তো মাটি ফাইটে গেছে, রক্তে তো ভাই যে মানে কোরবানি একটা গরু যেমন জবি দিলে রক্ত পড়ে, ওই রকম রক্ত ভাই পড়তেছে। আর যে ফাইটে ফাইটে গেছে মাটি, ওই ফাটা মাটি মনে করেন বন্ধ হয়ে যেতেছে রক্ত। আচ্ছা। জীবনে অনেক সাপ মারছি, কিন্তু আমি কোন সাপের দেখি নাই যে 1 তোলার বেশি রক্ত বেড়ে। এইটা কি সাপ মারলাম, আমি বমি করে দিলাম, লগে লগে বমি করে দিলাম। যে দেখা যায় মনে হয় রক্তের একটা গন্ধ আছে ভাই, ওই গন্ধটা আমার নাকে লাগলো। আমার মনে হলো যে আমি বুঝি একটা খারাপ কাজ করছি, আমার মন থেকে মানে এরকম হলো। তারপর আমি দেখি কি সাপটা ভাই বইরাই, এর মধ্যে দেখি ভাই তাল গাছ মনে হয় উঠে আমার দিকে ফিক্কা মারতে চাই। তাল গাছে ভাই কি শুরু হয়েছে আমি আর আপনাদের বাসায় বুঝতে পারলাম না। এটা যে ভাই মনে হয় 3টা তাল গাছ ধৈরা ভাই উঠে ফেলাইতেছে। 3 তাল গাছ ধরে উঠে ফেলতেছে মানে কি বাতাস? মানে এরকম বাতাস ভাই সরছে, কলমি মলমি সব মনে করেন পানির দিতে। আমার এই বদনাই ছিল মাছ সব মানে পড়ে গেছে। আমি পড়ি আর উঠি আর ওই হাফ বানানো কোপ দিই, পড়ি আর উঠি ওই হাফ বানানো কোপ দিই। আমার ধারণা ছিল এটা যদি না মারতে, কিন্তু মরতেছে না ভাই, শুধু মানে গড়িতেছে সাপটা গড়িতেছে, মরতেছে না। আমি ঘুরতে ঘুরতে কতক্ষণ কোপ দিই, বমি করতেছি বুঝছেন। আমার বমির লগে দিয়ে রক্ত হইতেছে, আমারই রক্ত হইতেছে বমির লগে, তাও আমি সাপের যে কোপ দিই। এরকম করতে করতে ভাই আমি প্রায় 8-10টা কোপ দিই শুধু শরীরে। পরে আমার মনে পড়ে যে সাপের মাথা তো জেতা থাকি, সেই মাথা বানানো করে কোবাই। কিছুক্ষণ পরে দেখি সাপের পুরো বডিটা নড়তেছে, মরতেছে না। আর ওই দিক থেকে তো ওই রকম জ্বর শুরু হয়ে গেছে ভাই। দেখি একটা চাষা আইতেছে, আমার আর মাছ ধরা ধরে ভাল লাগে না, আমার মানে অস্থির লাগতেছে। আমি জানি কেমন যেতেছি, আমার গায়ে কোনো বল বুদ্ধি নেই, মানে আমি বাড়ি দেবো না রাস্তা উঠুম নফিলে তোর দিন কি করবো, আমার কোনোটাই ঠিক নেই। ওই চাষা আয়া বলে, মানে এতটুক টাইমে দেখি যে ওই সাপ নাই, মানে চাচা আসে, আমি সাপের দিকে আর খেয়াল করি নাই। রক্ত এখানে তো তলাই গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে। পরে চাচা কি রে এত রক্ত কি এর? আমি কাকা আমি একটা হাত মারছি, হাতে এত রক্ত। হাত কই দেখে না, শুধু ওখানে রক্তের দাগটি আছে, জ্বর টাঙিয়ে গেছে। শকুনও দেখি না গাছে, ওই সাপও দেখি না, কিন্তু দেখা যায় যে তাল গাছের দিকে রক্তের ফোটা 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 পড়ে গেছে, মানে ফোটা পড়ে কালা হয়ে গেছে ভাই। চাচা আমার কয় সাপ মারলে এত রক্ত হয়নি, সে বিশ্বাস করে না। আমি সাপ মারছি, আমার কাছের লোক রক্ত, কয় তুই মনে হয় কারো বকরি টকরি কোবাইছিস। আমি না, পরে আমার গেডিটা ধরিয়া কয় না ভাই না। আমি এক পর্যায়ে গেলাম, বাড়িতে যাই পথে ভাই 3-4 বার বমি করলাম। মানে আমি আমার এই 2টা গিরায় বল পাইতেছি না, যে পাড়া দিতেছি নাকি তাও বুঝি না। হাতে কাছিটা বদনা বুদনা সব থুইয়া বসে বসে সব থুইয়া হয়ে পড়লাম বাড়িতে। দেখি ভাল লাগে না। পরে আমাদের বাড়িতে আবার 2টা তাল গাছ বাঁধে, মানে অনেক তাল গাছ বাঁধে, মানে ওই জায়গাটা অনেক খারাপ জায়গা। সবাই বলে, মার মুখ শুনছি যে এই জায়গা খারাপ, এইখান দিয়া দুপুর বেলা হাবি ঠাবি না। তখন আমি ওই তাল গাছের নিচ দিয়ে আই, তখন ওই তাল গাছের নিচ দিয়ে আইবার দেখি এই শকুন দুটাই ভাই ওই তাল গাছে বহা। আমি ভাই দিলাম দৌড়, গায়ে শক্তি নাই, তারপর দৌড় দিলাম, দৌড় দিয়ে পরে উঠি বাঁশের ঝাড়, তার নিচ দিয়ে বাড়িতে গেলাম। দিনের বেলা ভাই দুপুর, বাড়িতে যাওয়ার লগে লগে আজান দিল, যাই বাড়িতে যে বমি করে দিলাম। মায়েরা বললো মা এরকম এরকম একটা হাফ মারছি। তুই তো নতুন কিছু না, হয়তো তুই মারতেই আছিস, গ্রাহ্য দিল না। যেটা আপনারা অজ্ঞান বলেন, আমি ওই রকম একটা ভাবে হয়ে পড়লাম, খাওয়া দাওয়া নাই। তাই প্রায় 1 দিন গেল গা, পরের দিন গেল গা,
আমি উঠলাম, আবার স্বাভাবিকভাবে আমি চলতেছি, খাইতেছি, ঘুরতেছি, কাম করতেছি। এই কাম কি মানে শয়তানি হলো আমার বড় কাম, এছাড়া আমার কোনো কাম আমি দেখি না। পরের দিন আবার মন চাইলো যে না, আমি মাছ ধরতে যাবো। বই থেকে কি লাভ? মাছ ধরা তো একটা বিরাট নেশা। নেশা ভাই, ধরতাম, কিন্তু মাছ বসি মাছ খাইতাম না, আমি ধরতাম। ধরতে, হ্যাঁ সেটাই। তাই আবার করলাম কি, আমি কোনদিন টাকা পয়সা চুরি করতে পারতাম না, আমার হাত কাঁপতো, গলা কাঁপতো। আবার 2টা টাকা যদি চুরি করতাম, তো মা আবার বলতো যে টাকা নিচে কে, তখন সেটা আরে মা আমি নেই। তখন মা আটটা নিয়ে কত যদি টাকা না নেই তো আমার মা জানি মরে দেয়। আমি তখন আপনি ধর নিয়েছিলাম 2টা, বেশি নিয়েছিনি, তুই মরবি কে। অনেক সময় তুই বলতাম মায়ের। ওকে, না অনেক বাচ্চারাই মাকে তুই বলে। 2টা টাকা নিয়ে আবার বসি কিনলাম, ওটাই কিনলাম, বাড়িতে বেয়ে গোটাইলাম, গোড়াই মোড়াই আমি গেলাম আবার মাছ ধরতে। ওই এলাকায় ওই জায়গায় আবার ওই জায়গায় মাছ ধরতে গেলাম। ওইটার আমার বেশি মাথার ভিতর নাই। কবে গেছে, 2 দিন কতদিন হয়ে গেছে। যাওয়ার পরে ভাই ওইখানে আমি মাছ পাইতেছি না। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তুই পড়ি, দেশ গ্রামের ছেলেরা অনেক একটু বড় এই স্কুলে যায়। তো ওইখানে আমি মাছ পাই না ভাই। দেখা যায় কি আমার বসির সামনে মাছে ডাফাই, মাছ পাই না। কিন্তু আমার পিছনে অনেক দূর হাইটে গেলে একটা জঙ্গলের ভিতরে একটা পুষ্করণী, আমি আগে পরে অনেক মাছ ধরছি ওই পুষ্করণীতে। তখন আমার মন বলতেছে যে না, আমি ওই পুষ্করণীতে যাই। তা আমি ভাত বুত খাইয়েই গেছিলাম মাছ ধরতে। দিনটা ছিল শুক্রবার দিন, সকালে মাছ ধরছিলাম, শুক্রবারে ছবি দেখি। ছবির অনেক পাগল ছিল আগে, বিটিভিতে একটা ছবি দেখে গেছি ভাইয়া। যাওয়ার পরে আমি ওইখানে মাছ পাই না, না সময় নষ্ট না করে আমি ওইখানে যাই। ওই দেবীতে মনে মাছ কম, যাদের পুষ্করণী আমসঙ্গে কোনো বাড়িঘর নেই, মাইল দেড়ের ভিতরে কোনো বাড়িঘর নেই, শুধু জমি, অনেক একটা জঙ্গলের মতন একটা পুষ্করণীর পাশে। আমি ওইখানে বসে ফালাইলাম, বসে ফালানোর লগে লগে একটা কই মাছ পাই, তারপরেও একটা কই মাছ পাই, পরে একটা টাকি মাছ পাই। পরে দেখি কি যে আমি আমার জঙ্গলের পাশে ক্ষেত, চড়া ক্ষেত, ওইখানে একটা গাড়ি এসে, গাড়ির ভিতরে 5টা লোক। গাড়ি ওইখানে, গাড়ি আসার তো রাস্তা নাই, একটা না কোন রাস্তা মাস্তা কিছু নাই, ওইখানে গাড়ি এগো করতে। আর গাড়ি আইতে লাগে তো ব্রিজ করতে হইব, ব্রিজের উপরে দিয়ে গাড়ি আইতে হইব। এমন তো কোনো গাড়ি দেয় না যে পানির উপরে দিয়ে চলে। ওইখানে একটা গাড়ি। তা আমি কি আল্লাহ জাগো পুষ্করণী হেরাম আইসে, আমার দেখতে বোঝা টাকাটা আমি বসে বসে আগের বার হালাইতে গেছি, এবার হালাম না, 4টা বসে পাতি টাকাটা করে গোছাইতেছি। এবার দেখি ভাই 1 থেকে মনে করেন 4 সেকেন্ডের ভিতরে ওই লোকটা। আর যখন আমি গাড়ির ভিতরে ফলো করলাম, দেখলাম ওই শকুনের মতন যে একটা মানুষের চেহারা দেখা যায়, সেই মানুষটা গাড়ির ভিতরে এখনো সে মানুষ, ঠিক ভাই পুলিশের পোশাক ফেন্ডা ওই রকম লাগে। 5 সেকেন্ডের ভিতরে 4 মুরতা আমারে ধরলো, ধরে আমার মাইক, কোনো কথাবার্তা নেই, আমার মারলো। মারার পরে আমি আর মাছ ধরবো না, আমি মাছ ধরবো না, ভুল করে যাইছি, এই প্রশ্ন আমি খালে মাছ ধরবো, খাল সরকারি আমি আর ধরবো, আমার মাফ করে দেন। আরাম না কেমন জানি ঘাড়ের মধ্যে ধরিয়ে পিছনে আমার জানি কি লাগাই দিল হাতের মধ্যে, হাত আমি সামনে আনতে পারি না। আর ভাই আমার লাথি মারে, খালি লাথি মারে। আর জানলিকে চেহারা শকুনের মতন দেখছি, সে বেশি মারলো না, আর একটা লোক আমারে অনেক মারলো। যখন একটা গাড়ির সামনে লাথি দিল, তখন আমি গাড়ির ভিতরে পড়ে আমার এইখানে কেটে যায়। এখানে একটা কাটা চিহ্ন, আপনার কাটা চিহ্নটা এখন আছে? হ্যাঁ আছে, একটু দেখতে পারি আমি? হ্যাঁ দেখতে পারেন, এই যে এইখানে গাড়ি কাটতে করছি। আচ্ছা, প্রিয় শ্রোতা, ওর আসলে ঠিক বাম বুকটার নিচে একটা কাটা চিহ্ন আছে, সেটা একেবারে ছোটবেলার কাটা চিহ্ন। ওর ভাষ্য অনুযায়ী সেটা এই ঘটনাতে হয়েছিল। আপনারা অনেক বেশি কিউরিয়াসিটি। পরে আমার লাঠি দিয়া ফালাই দিল, কেটে গেল। আমি কাঁদতেছি, আমি কিন্তু ভাই ধরতে পারলাম না, গাড়িটা ধরতে পারলাম না। মানে আমার হাত পিছনে বান্ধব, কোমরে কিছু একটা মোটা লাগাই দিল, মানে কোন কথা বলে না আমার সাথে, যে আমি কত বড় একটা খারাপ কাজ করছি, যে আমার সাথে কোনো ভাষা নাই তাদের বলা। দেখি আমার গাড়িতে উঠেলো, উঠে তারা উপরে বসলো, আমার তারা পাও দিল আমার উঠে। গাড়ি দেখলাম ভাই চলতেছে ভাই, প্রায় 2-1 মিনিট পরে আমি নিচে লক্ষ্য করলাম, দেখি গাড়ি না রাস্তা দিয়ে চলে না, গাড়ি চলে এলো বাতাসের মতন, মানে গুড্ডি যেরকম উড়ে না ভাই, গুড্ডি উড়েলে দেখেন বাতাসে উড়ে, ওই রকম গাড়ি চলতেছি। ঠিক পশ্চিম বরাবর গাড়িটা চললো, মাঝে মধ্যে একটা নাতি দেয়। আমি ওরে মা ওরে বাবারে কাঁদতেছি, কানতে কানতে একটা আমি ওই নিচে আমি শুয়ে পড়ি। যখন আমি ঘুম ভাঙে, তখন আমি দেখি কি গাড়ি চলতেছে ভাই, নিচের দিক চাইলে কোনো কিছু দেখি না, দেখি কুয়াশার মতন, যে কুয়াশা জমে রয়েছে, এইটাই দেখি চোখে, আর কিছু দেখি না। মাঝে মধ্যে 2-একটা পাহাড়ের মতন দেখি, যে বিশাল বিশাল একটা পাহাড় উপরে দিয়া, দূরে থেকে মনে হয় কি যে পাহাড়ে দিয়ে ঠেকবে, কিন্তু পাহাড়ের উপরে দিয়ে জায়গা যাইতে যাইতে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। আবার ঘুমে থেকে ওঠার পরে দেখি যে বিশাল বড়, মানে মনে হয় যে নতুন একটা পৃথিবীতে আমি গেলাম। কোথায় গেলেন আপনি? আপনার জায়গা মতো কি দেখলেন ওখানে? ওইখানে যাওয়ার পথে নামার পরে দেখলাম যে বিশাল বাড়ি, যেরকম এদিকে দিক চোখ দিয়ে দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, বাড়ি বাড়ি
গাছ গাছলা আছে, সবকিছু আছে, অন্যরকম একটা জায়গায় আসলাম, পাখি আছে, সব আছে। কেউ কি আপনার সঙ্গে কোনো কথা বলছে ওই না, মুহূর্তে? কোনো কথা বলে না। তারা কি ভাষায় কথা বলে আমি বুঝি না, আমি শুধু কাঁদতেছি, এইটাই আমি বুঝি যে আমার কান্দাটাই আমি শুনতেছি। আচ্ছা। আমার মনের ভিতরে কোনো ভয় নেই, যে আমার মনের ভিতরে ভয় যে না, আমার একজন দেখলে আমি কখন আমার মায়ে মার্কে ধরে নিয়ে যাবে নি, আমার 2 ভাই হলে থবে নিয়ে এগো। আমি গেলাম ওইখানে, মারলো, মারার পরে আমার একটা আলাদা রুমে, এসি ছোট একটা রুমে আমারে বললো, দেখা যায় একটু বিল্ডিং, কিন্তু সামনে দিয়া বড় বড় মোটা মোটা লোহার শিক। বলার পরে আমারে 2টা লোক দেখতে এলো। দ্বিতীয় যে ওই যে দেখলাম হগুনের মতন যে লোকটা, মানে একটা লোক তো সাথেই ছিল, আর একটা লোক দেখলাম, তো দেখলাম সে এলো মহিলা, যে মুখটা দেখছিলাম সে একটা বিডি মানুষ, আসলো দেখে আমার দেখে কাঁদতেছে। আর আমার মনে করেন পারলে সে খাইয়ে ফেলায়, মানে সে যদি মনে হয় শক্তিশালী এলে জেল ভাঙে আমারে সে খাইয়ে ফেলায়, পানিও লাগবো না তার, এরকম দৃষ্টিতে আমার দিক তাকাইলো। এক পর্যায়ে আমি ওইখানে তো না খাওয়া, আমারে একটা রুটি দিল, এত বড় একটা মিষ্টি দিল, এত বড় একটা মিষ্টি দিল, ওইরকম মিষ্টি আমি জীবনের চোখে দেখিনি, আর খাইও নেই। মিষ্টি যে দিল আমি খামো, খাই, আমি কাঁদতেছি, মা তুমি কই, তুমি কই, আমি মাছ ধরতেছি, তুমি আমার নিয়ে যাও, মানে নানানটা মুখ দিয়ে যাইতেছে তাই করতেছি, কিন্তু আমার জ্বর এসে পড়ছে, আমি কাঁপতেছি, আমার শার্টের বুদন নাই, একটা প্যান্ট ফিন্দা ভালো, হাফ প্যান্ট। তখন আমারে খাওয়ান দেওয়ার লগে লগে রায় পেয়ে গেছে, কিছু দেখি না চোখে রায়। পরে দেখি কি যে বিরাট ধারণার একটা বিলেই, কালো কুচকুচ্চা কালো, আমার দিকে খুব ভাবে তাকিয়ে দিছে। তখন ভাবতেছি, তখন চিল্লাইতেছি, ওরে মা, ওরে বাবা আছে, এটা কোন বিলাই, এত বড় বিলাই তুমি দেই নাই। কিছুক্ষণ কান্দার পরে বিলাইটা চলে গেল। সকাল হওয়ার পরে নানান ধরনের লোক আমারে দেখে, অনেক সুন্দর দেখতে, তারা উঁচা লম্বা, অনেক প্রায় আমার 1.5 মানুষের মতো উঁচা লম্বা, অনেক সুন্দর, হাত পা লম্বা লম্বা, মানে আমার খুব লোকে এসে দেখে, কিন্তু আমার সাথে খুব কথা বলে না। দেখে মনে হয় তাদের বুঝাইতেছে যে আমি একটা পাপী নিকৃষ্ট একটা লোক, যে বড় অন্যায় করছি, আমার কোনো মানে তার জন্য আমার সাথে খুব কথা বলে না। তারপরে যে লোকটা আমার ওই যে খাওন দিল, সেই লোকটা আবার খাওন নিয়ে এলো পরে আমি কই আপনারা কি করেন, আমি কিছু বুঝি না, আমি খাওন খাম না। এ কইলো পরে এই লোকটা ঢুকে আমার ওই বড় একটা প্লেটে, ওই প্লেট দিয়ে ড্রিম করে আমার মাথা মানে একটা বাড়ি মারলো, প্লেটটা আওয়াজ দিল, আমি মানে জায়গায় বয়ে পড়লাম। পরে ওই খাওন পড়ে গেল ওইখানে, ওই খাওন উঠে আবার খাইতেছি, মোটামুটি মায়ের আমার চলতেছে। এইখানে আর একটা কথা আছে যে কিছু একটু আসতে হবে। আমি ছোট তখন আমাদের পুষ্করিতে বড় বড় রুই মাছ, ওই মাছ ধরে পার আমার চাচু বোনেরে, আমার চাচি বলে কি যে ছোট মায়, যে তুই একটা মাছ শিউলি বাড়ি দিয়ে আয়, তুই তো ছোট দিয়ে আয়। আমি কি তোর দেন, আমার 5টা টাকা দেন নৌকা ভাড়া, আর আমি আপাকে বাড়িতে মাছ দিয়েই। তা আমি ওই মাছটা আমার দে, বড় সে একটা মাছ, মানে সবাইকে কি এটা নিয়ে যাও, পরে যে দাম আসে ওইটা দিয়ে দিও, মায়ের বাড়িতে পাঠাবা। তা আমি ওই মাছ নিয়ে নদীর পার দিয়ে প্রায় 1.5 মাইলের মতন হাইটে যেতে হয়, কোনো বাড়িঘর নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছ গাছলা। আমি যাইতেছি, লাল একটা ফিতা দিয়ে পাংশার ভিতরে দিয়ে ভরিয়ে দেয় মাছটা, আমি হাতে নিয়ে যাইতেছি, 5টা টাকা আমার হাতে, খুব খুশি আমি যাইতেছি। 1টা টাকা ভাড়া দিব, 4টা টাকা থাকবো, আবার হাসমাত দুলা ভাই ভাড়া দিব, আমি অনেক খুশি। তো যাইতে যাইতে দেখি কি ভাই, অনেক দূরে থেকে যে একটা জঙ্গলের ভিতরে একটা ছোট বাচ্চা আপড়িয়া নদী পাশে নদীর ভিতরে যায়। তা আমি তো আগে বলছি যে আমার সাড়ে কোনো বুদাম থাকতো না, ওই নদীর ভিতরে যাইতে যাইতে ও সর্দি নাঙ্গে ওই নদীর ভিতরে ঢুকে গেছে। আমি মাছ ফালাই দিয়া পরে যে দেখবে পানির ভিতরে নাঙ্গে গেছে, এখন ওরা দেখা যায় না, দৌড়ি ধরে উঠেছি। মানে যেরকম ওই যে হিন্দু ব্যক্তদের বাচ্চা থাকে না, ওই যে মাথায় করে নিয়ে যায়, মানে এত সুন্দর, মানে কি জানি কৃষ্ণা না কি জানি কয়, ছোট কালে একেবারে ওরে দিব না এরে দিয়া পাল্টান দেয়, হুবহু একরকম। হুবহু একরকম। দেখি ভাই দূরে থেকে 2টা মানুষ দৌড়ে আসে, কিন্তু খেয়াল করা যায় না যে বেড়া বিড়ি, আমি 2টা মানুষ বোঝা যায় চোখে। আসলো ভাই 2-1 মিনিটের ভিতরে আমার কাছে আসলো, আইসা টাকা দাও, বাচ্চাটাকে কোলে নিল। কোলে নেওয়ার পরে কথা বলতেছে আমার মতন কথা বলে। আমি কি ও পানি ভিতরে গেছিল, আমি দৌড়ে দোষী মরতে যাইতো। তারা কোলে নিয়ে ওইখানে শূন্য দেয়, আমার দিক তাকাই থাকে, খুব দৃষ্টিতে তাকাই থাকে। তা আমি প্যান্ট ভিজে গেছে, শার্ট ভিজে নেই, শার্ট খুললে নামছি। ওই লোকে বলে কি যে তুমি কই যাবা, আমি কই আমি আমার বোনের বাড়ি যাবো। আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা ফিরবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে কি আপনি বাড়িতে বলেছিলেন, যেটা আপনি বলছেন যে মাসে দিতে গিয়ে মাকে বলেছিলেন বা কাউকে বলেছিলেন? কিন্তু আমি তো সবসময় শয়তানি নিয়ে থাকতাম, আমার কথা শুনতো, কিন্তু ওইটা আমার মার নলেজে লাগতো না, বিলিভ করতো না। হ্যাঁ,
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো হ্যালো 8920 এই অতিথিকে সাথে করে নিয়ে। আমরা বারবারই বলছি যে আজকের গল্পটা একটু ডিফারেন্ট ইন আ সেন্স যে ওর জায়গাটা থেকে ব্যাপারটা যেভাবে ঘটেছে ওর জীবনে সেটা ওর মতো করে সত্য। আমরা বারবারই বলছি আপনারা বিলিভ নাও করতে পারেন, বিলিভ করলেও করতে পারেন, সেই বিলিভের জায়গাগুলোতে আমাদের রেসপেক্ট আছে। কিংবা আপনি যদি বিলিভ না করেন সেখানেও আমাদের রেসপেক্ট আছে। ঠিক 12:06 আমরা ফিরে আসবো হ্যালো 8920-তে। আপনি চলে আসতে পারেন ওকে দেখার জন্য, আমাদের ফেসবুকে গিয়ে লাইক দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর 12:06 সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 12:06 হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920-তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে তাদের ভিতর থেকে 3 জনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন 3 জন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। আজকের অতিথি অনেক তার জীবনের যে গল্পগুলো সেগুলো আপনাদের কাছে বলছে। এগুলো কারো কারো কাছে শুধুই গল্প, কারো কারো কাছে একটা কল্পকাহিনী, এবং কারো কারো কাছে বিশ্বাস্য, এবং কারো কারো কাছে অবাক করার মতো। আমরা শুধু বারবার এই জায়গাটাতে একটা কথা বলছি, জীবন বিশ্বাস কিংবা অবিশ্বাস সবকিছু মিলিয়েই জীবন। সুতরাং আমরা যেহেতু জীবনের গল্প বলি, আমরা ওকে প্রচার করছি। আপনি যদি ওকে বিশ্বাস করেন সেই জায়গাটাও আমাদের রেসপেক্ট, যদি বিশ্বাস না করেন সেখানেও আমাদের রেসপেক্ট। কি মেসেজ আজকে আমরা দিতে চেয়েছি আজকের এই জীবনের গল্প থেকে সেটা আমরা একেবারে শেষে গিয়ে বলবো। আমরা আবারও ফিরতেছি অনেকের কাছে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে অনেকের ছবি দেওয়া আছে, এবং একই সাথে অনেক যে কথাটা বলছিল যে তার বাম পাশের যে বুকের নিচের জায়গাটায় যে আঘাত, সেই আঘাতের ছবিটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অনেক আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, তারপর তারা ছেলেটাকে কোলে নিল, এবং তারপর তারা ওইখানে চুমা দিতেছে, ওইখানে চুমা দিতেছে। পরে আমি কই আমি জায়গা পরে আমার টাকা পাই না, 5 টাকা একটা পয়সা দিছে আমার, মানে আনাম টাকা দেয়নি, পাই না। ওই পানিতে পড়ে গেছে নাকি কইতে পাই না। আর পারে এসে মাছ পাই না। একটা আমি আবার উল্টে ফেলে কান্দাকাটি শুরু করছি যে আমি মাছ পাই না, আমার টাকাও পাই না। এখানে হারা দৌড়েছে, কি হয়েছে তোর? আমি মাছ পাই না, আমার বোনের বাড়িতে মাছ নিয়ে যেতেছি, আমি মাছ পাই না, আমার টাকা পাই না, আমি কেন দিলাম? আমি উল্টে ফেলে মাটিতে পড়ে মাটি গড়িয়ে দিয়েছে, কান্দতেছি যে তুই আমার মাছ দিবি, ঠিক আছে, এরকম করতেছি। পরে দেখলাম ভাই 2 মিনিটের ভিতরে একটা মাছ, সেই মাছ কিন্তু কি ভাই, আমার মাছটা কানসার দিতে দিয়া লাল সুতা বান্ধা ছিল, ফিতা। আর ওই মাছটা দেখি কি যে একটা কলা গাছের আছে না, ওইটা বান্ধা। মাছটা একটু বড়, সেটা সমস্যা না, একটু বড় হয়েছে। কিছু কয় কি বেশি টাকা নিবি? আমি না, আমি বেশি টাকা নিলে বাইরে বিচার দেয় মাসে মারে দেয়। আমি না, 5 টাকাই নি। আমি গেলাম বোনের বাড়িতে, মাছ দিলাম। আবার সাবেক ঘটনা যাই, এখন দেখি সেই লোক ওইখানে। আমি লাভ দিয়ে খারাই গেছি যে কাকা আপনি তো আমাকে বাড়ির পাশে আসলেন, এই টাইমে হুদি আমার দর্গে নিয়েছি। আমি বলছি আমার মাদার উপর নিয়েছি, মাদার উপর নিয়েছি, আমি জানি না যেন আমার ওইখানে নিয়েছি। বড় হে আমার মতন কথা কয়, তুই কি করছিস? আমি কই কাকা আমি খালি পুষ্কুনিতে মাছ ধরছি, আমি আর কিছু করিনি। তুই ভালো ভাই কর, কি করছিস? আমি কই না মাছ ধরছি, ভুল হয়ে গেছে, আমি মাছ ধরবো না পুষ্কুনিতে। পুষ্কুনি কাটা তো এই জন্য আমার নিয়েছি। এক পর্যায়ে আমার সকালে কয়টা বাজে আমি কইতাম না, সকাল জানি, মানে শুধু এতটুকু বুঝি যে 3 এসে রাইতেছে, আর কিছু বুঝি না। আমারে বাইর করা হলো এখান থেকে। দেখি সব লোক মাথায় মুকুট পরে না, ওইরকম মুকুট পরা সব লোক দাঁড়ান গে একটা গাছের নিচে, মানে 2 সাইড করিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমারে, আর ওই সাইডে ওই যে শকুনের মতন চেহারা মহিলাটারে শুধু দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে দেখলাম একটা সবার চেয়ে উদ্দে একটা লোক আসলো, মানে আগে 2টা লোক আসলো। লোক আসার পরে ওই লোকটা আসলো, কোথায় থেকে আসলো আমি তা জানি না। ওই লোকটা আসার পরে দেখলাম একটা বইয়ের মতন ঠিক উর্গা শূন্যের মাঝে তার সামনে বইটা দাঁড়াইলো। সে বইটার উপরে হাত দিল,
বইটার উপরে হাত দিল, আর ওইখানে আমি অপরাধে আমার বসাইলো, আর সব মানুষ দাঁড়ান গিয়ে, আর ওই সাইডে একজন মহিলা বসা, এই দুইজন লোকই বসা, সবাই দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে যে মানে এরা হ্যাঁ কথা বলতেছে, আপনি কিছু বোঝেন না? না আমি কিছু বুঝি না। এক পর্যায়ে আমার সে যখন জিজ্ঞেস করে যে তুই কি করছিস, তখন আমি বললাম কিছু করি না, পুকুরে মাছ ধরছি। তখন এক পর্যায়ে সে জানি কি কইলো তাও আমি বুঝলাম না, যে তাদের সাথে কি করলো তা বুঝলাম না। এখন দেখি যে সবাই আমার মতন কথা কয়, আমারে দেখাই দিতেছে ওই মহিলা দেন ওই আমার পোলা মারছে আমার সামনে। আমি আবার সবার কথার মধ্যে আল্লাহ ওই বিটি কি কয়, মিথ্যা কথা কয়, আম্বলের পোলারে মারি গেলেছি। এরপর ওইখানে সবাই হাসে দেয়, শুধু হাসে না, যে যার একটা বই হাতের ধরা, মানে এরকম ধরা, সে ধরা, আর কেউ ধরা না। আর সবাই মুকুট পড়া, সে যখন গাছের নিচে আসলো তখন মনে হয় জায়গাটা আরো আলো হয়ে গেল, মনে হইলো যে মানে আলো তো আছে, আরো অনেক আলো হয়ে গেল। পরে অনেক কিছু করার পরে আমার কাছে ও মারছে, আমি করি না মারিনি, এরকম করার পরে ওই জিনিসটা সবাই ভেঙে গেল, যার যার মতে শেষে চলে যেতেছে। কিন্তু প্রতিদিনই দেখি যে পাশে একটা ছোট একটা বাক্স কফিন, যেটা মনে করেন ঢাকাতে যেটা মানুষ মুরগে গেলে দেখা যায় নিচ্ছে, কিন্তু ওইরকম না, ওটা দেখতে একেবারে তেল তেল, মানে একেবারে তেল তেলা ওই বাক্সটা চকচকা দেখা যায়। পরে ভেঙে গেল, পরে আবার কিসের দিতে নিল আমারে, ওইটার দিতে নেওয়ার পরে আমারে ওই লোকে খাওয়ান দিল, অন্য কোনো খাওয়ান দিল না। ওই লোকে দিল কি আমারে, ওই বড় একটা মিষ্টি, একটা রুটি। মিষ্টিটা খুব আকারে বড়, খাইলাম। খাওয়ার পরে কান্তাসি, কাকা আমার নিয়ে যান, কাকা আমার নিয়ে যান, আমার নিয়ে যান কাকা, আমি থাকি না, মায়ের দিই না, কদিন ধরে কাকা বাদ দে না। পরে আবার দিন হইলো, আমার জিজ্ঞেস করলো যে তোর কি করতে মন চাই। তখন আমি বললাম কি যে মানে খুব ভদ্রভাবে, মানে খুব ভালোভাবে, যেগুলো মানে মায়া করে, যেরকম আব্বু ঢাকা থেকে গেলে বলে যে ননি কোন মাছটা নিমু, তুই বল এই মাছটাই কিনু। তখন বলতাম যে আব্বা এই মাছটা নেই, তখন কিন্তু ঠিক আব্বুর মতন কথাটা বললো। বলার পর আমি বললাম কি যে আমার গরুর মাংস দিয়ে ভাত খেতে মন চায়, আর আমার নদীতে গোসল করতে মন চায় ডুবাইয়া, আমি তো গোসল কখনো করি না, আর আমার মায়েরা দেখতে মন চায়, কার কিছু মন চায় না। তাই আমার প্রথমে নদীর পাড়ে নেওয়া হয়ে গেল। আমি এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি। এতক্ষণে তো বুঝতে পেরেছেন যে আপনি যে গল্পগুলো বলছেন সেগুলো সাধারণ মানুষের গল্প না, এবং এই গল্পগুলো সাধারণ মানুষের বিশ্বাস করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে, এবং সেই জায়গাটা থেকে আপনার কি বলার আছে যারা বিশ্বাস করছে না বা বিলিভ করবে না? যে আমার কথাটা যারা বিশ্বাস করবে না ওইটা তার ইমান, আর আমি যেহেতু মিথ্যা কথা বলি এটা আমার ইমান, কিন্তু এটা আমার জীবনের চরম সত্যি। যার জীবনে যখন ওইটা আসে সেই বুঝে ওইটা কি। ওকে ফাইন, ঠিক আছে, নদীর কাছে নেওয়া হলো, তারপর? আমি পানি দেখা ন্যানটা হইয়া সারের বুদন তো নাই, লাভ দিয়ে নামলাম পানিতে, লাভ দিয়ে পানিতে নেমে ডুবাইতেছি, ওই বালু গত করতেছি, ঠিক একটা নদীর পাড়ে আমি গোসল করতেছি। অনেকক্ষণ ডুবাইয়া এই লোকটা আমার বাধা দিতেছে না, যে তুমি নাইও না কি নাও, আমার মতন আমি বালু গত করতেছি, এই পর্যন্ত হাত যুগে গত করতেছি, গ্রামের ছেলেগুলো সেটা করে আবার বালু রূপে দিয়ে ঘুরাঘুরি করতেছি। তখন সে দেখে যে না আমার মুসলমানি করান গে, মানে আমি আমার মার পেটে থেকে মুসলমানি নিয়ে পড়ছি। পরে আসলো যে তুই কটা ভাত খা, মানে আমার অন্য জায়গায় নিয়ে গেল, ওইখান থেকে বাইর করে ওইটার ভিতরে আমার রাখলো না, অন্য জায়গায় আমি কটা ভাত খেলাম, পেট বসে আপুর উপর করে ভাত খেলাম, যেরকম বাইর থেকে ওইরকম খাইলাম। পরে মায়ের দেখার পালা, মায়ের দেখতে যাবো একটা কুয়া, মাটির তলা থেকে একটা পানি উড়িত না অনেকে বালতি দিয়া, তো ওইরকম একটা কুয়ার সামনে নিল, নেওয়ার পরে দেখি মায়া আমার গোসল করাইতেছে। তখন আমি শিক্ষু দিচ্ছি ধরে, তুই কারো গোসল করাস, এই যে আমি তুই গোসল করাস কারে, আমি যে এই জায়গায় কয়দিন ধরে না খুব মানে যত শক্তি ছিল শরীরের শক্তি দিয়ে মায়ের ডাই দিয়েছি যে আমি যে এই যে আমার তুই কারে গোসল করাস, দেখতেছি যে আমারই গোসল করাইতেছে মায়ের ডুলগে। পরে আমি কাঁদতেছি ওই কুয়া ধরকে বসে যাবে তুই আর দিয়ে, আর কাঁদতেছি মা গো তুই আমারে গোসল করাস, আমি তো এই যে। পরে দেখি কি মা পিছু দিকে এরকম ঘুরে মানে টাকায়, পরে আমি নিয়ে এলো, আমি কুয়া ধরকে বসে ধরে কুয়ার মনে করি এইভাবে ধরছি। পরে এই লোকটা ছাই নিয়ে এলো, তারপরের দিন আমারে আবার এই যে গেল, আনার পরে দেখি কি ভাই রাত্রে যে একটা সাপ মারছে সাদা বিরাট এক সাপ, ওই রকম বিরাট এক সাপ আমার রুমের সামনে বয়ে রয়েছে। আমি ওটা দিতে মানে ওটা ঢুকতে আসি, তখন আমি করছি কি মানে এক জায়গায় কিছু পানি জমান গেছিল, ওই সাপ দেখে মনে করেন আমার শরীরে কোনো ব্যথা বোধা কিছু নেই, আমি সাপ ভিজেছি, দেখেন জামা কাপড় ভিজেলে ওইটা দিয়ে কিছু বাড়ি দিলে অনেক হাট হয়, ওইটাকে ভিজেছি, আমাকে আয় তোর মার গেলাম। তো ওইটা মাথা দিতে পারি, ওইটারে বাড়ি দিছি, একটা বাড়ি দিছি বড় ভাই, সিট গিয়ে ওইটা বাইরে গেছে,
বাইরে ওইটার আমার কাছে নাই, ওইটা কোথায় গেছে আমি কইতেই না। বাড়ি একটা মারছি, দেখি যে সকালে আমি ওই যে কাকারে বাড়ি মারছি, কাকাকে রাইতে তুই আমার এইভাবে একটা বাড়ি দিছিস, তখন আমি ভয় পাইছি যে আল্লাহ, কাকা তো মানুষটা, কাকা সাপ হলো কেমন মানুষ হলে, তখন আমি মানে আর সবচেয়ে ভয় পাইছি। এই কদিন ভয় পাই নাই, ওই দিনকে ভয় পাইছি। দেখলাম যে বাড়িটা দিচ্ছি, কাকার এখানে দাগ হয়ে গেছে। সকালে আবার ওইরকম মানুষ হইলো, আবার ওইরকম হলো, ওই লোকটা গাছে নিচে এলো, সব মানুষ এরকম বললো। এখন আজকে কইতেছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আজকে প্রশ্ন যে পাতালে বইয়ে মারছে না স্বর্গে বইয়ে মারছে। এখন আমি মোটামুটি ভাবি যে না, আমি মোটামুটি মাইসের ভিতরে, কারণ কাকার মারলাম, কাকা আসলে হাফ। সকালে আবার দেখাইলো যে এই এত জোরে বাড়ি মারছিস তুই, সাপ দেখলে কি তোর কোনো হুঁশজ্ঞান থাকে না? আমি তো ভাইবে পাই না, আমার বয়স যা আমি ভাবতে পারি না। মারলাম হাফ, কাকায় কয়ে যে আমার গিরি বাড়ানো বাড়ি মারছিস রাইতে, কোথায় তা? কাকাকে আমি তোর রুমে ঢুকছি বাড়িতে, তুই আমার বাড়িতে মারছিস, তোর এত বুদ্ধি, তুই শাক ভিজে বাড়ি দিছিস। দেখতে আমার এই যে দাগ হয়ে গেছে, দেখি কালো হয়ে গেছে জায়গাটা। পরে ওইখানে বললো যে পাতাল বইয়ে মারছিস না স্বর্গে বইয়ে মারছিস, ওই যে যে সাপটা, ছোট সাপটা মারছি। হ্যাঁ, আমি বুঝি না। এখানে ওই টাকা কইতেছে যে ওতে তো ইনসান, মানে ইনসান কি শব্দ তাও বুঝি না, ও তো ইনসান, ও পাতাল উঠবে কেমনে? তারা কইতেছে না যে কোথায় বইয়ে মারছি, কেমনে মারছি, এই কথাটা কেউ কয় না। যে ও তো ইনসান, ও তো উঠতে পারে না, ও হয়তো এখান থেকে অত দূর লাভ দিয়ে যেতে পারে। ওই লোকটা মানে অনেক কথা কয়, কেউ এরকম করতে করতে আবার আমারে নিয়ে গেল বানগিয়া। তা এখন আর আমার রাইতে কোনো ঘুমায় না। বানগিয়া মানে বাইন্দা আমারে প্রতিদিন আমারে বান্ধে, বাইরে আমার পিছে দিয়া আর কোমরের মধ্যে বান্ধিয়া আমার নেয় আর বান্ধিয়ে ঢুকে। পরে মানে আমি তো ছোট, আমি মাথা বাই করি। অন্য অন্য জায়গায় দেখি যে ভাই তারা খাইতেছে, দৌড়াইতেছে, খেলতেছে, তারাও একটা কারাগারের মতন একটা মানে জেলখানার ভিত্তি, তারা অনেক আনন্দ করতেছে, এক জায়গায় অনেক মানুষ খেলতেছে, কথা কইতেছে। কিন্তু এরকম করতে করতে পাশে আমি গেডি বাইকে দেখি যে ভাই নীর মতো ভাই এই পর্যন্ত দাঁড়িয়েছে, মোসে ভাই দেখা যায় না, মানে মোস আর দাঁড়িয়ে মনে হয় হওয়ান হয়ে গেছে একটা লোক। হে আমার দেখা মনে হয় মানে কত বছর পরে যে মানুষ দেখছে তা কোনো কি নেই। আমার দেখে অবাক হয়ে গেছে যে তুই এইখানে, শ্যামকে হ আমি এখানে। হে আমার লগে কথা কইতেছে, আমার মতনই কথা কয়। পরে তুই এতে গাইলি কেন? আমি আমার দুর্গে নিয়েছে, আমার জোর করে দুর্গে নিয়েছি। পরে হে কয় আমারও দুর্গে আছে। আমি কিন্তু তার কথা শুনতে চাই না, হে আমার হাত দিয়ে হাত দিয়ে কয় আমার ডাই আমি কইতেছে, মানে হেড দা শুনতেছে না। পরে তুই মনে হয় বিরাট ধরনের একটা অন্যায় করছিস, না তোর এইখানে ধরে আনার কথা না। আমি বিরাট ধরনের একটা অন্যায় করছি দেখে আমার আলাদা জায়গায় রাখে, আমার প্রায় 17-18 বছর ধরে দুর্গে আছে, যে আমার সারা জীবন এই দিকে থাকতে হইব। যেদিনকে আমি মরমু সেদিনকে আমার মুক্তি। আমি কি আমি বুঝি না, আমার মায়ে আমার নিয়ে যাইব। আমার কাকা আছে যে একজন, এরকম কইতেছি। কোন কাকা? হ্যাঁ গো, বাড়ি ওই যেখানে আমি হারে দেখছি ওইখানে এই কথাই কইছি। ওই লোকটা বললো যে দেখ আমি এরকম একটা অপরাধ করে যাইছি এইখানে। আমি আর কোনো কথা বললাম না। পরের দিন সকালে আবার আমার ওইখানে নেওয়া হইলো বাইন্দা। ওই খাইতে দেয়, দুপুরে মনে করেন কোনোদিন ভাত দেয় না, একদিন শুধু মন বেড়া ভাত খেয়েছিলাম। পরে ওই দিনকে আমার ওইখানে নিল, আবার এই গাছতলা, ওই গাছের নিচে আমার বাইন্দা বুন্দা নেয়। আমি যাই, এখন দেখি আমি সম্পূর্ণভাবে বুঝি যে এটি কোনো মানুষ না। দেয়া যাইতেছে কোনো মানুষ নাই, মিনিটের ভিতরে মানুষ হয়ে তলায় যায় জায়গাটা। একটা মানুষ তো আজ গেলে অনেক সময় নাই, আর সবাই গং 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 কথা কয়। কিন্তু যখন নাকি ওই লোকটা আসে, আইসে এসে বইয়ের উপরে হাত দিলে তার সামনে কেউ কথা বলে না। যার যেটা জিগায় তখন সেই আমার পক্ষ থেকে শুধু এই কথা বলে। আজকে রাইগে মাইগে কয়, মানে খুব রাগ হয়ে কয় যে এটা কেমনে মারা হয়েছে, কে মারছে আর কোথায় মারা হয়েছে। তখন তো যে লোকটা ওই যে শকুনের মতন দেখা যায়, সেই লোকটা আহে না, তারা আর দেখি না। কেমনে 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 সে জানি আহে, ওই মুড়া দাঁড়ায়, এই মুড়া নাই, এই মুড়া শুধু আমি একাই। সে আসলো, আসার পরে বলে যে ওই মারছে মানে আমার ওই এক কথায় আমি মারি নেই, আমি মানুষ মারবো কেন? আর সবাই মানে অপবাদে যে এতটুক মানুষ মারলো কেমনি। কেউ মনে করেন আমরা দেখতে পারে না আমাদের, মানে আমরা ওইখানে মানে কোন জাতি না, আমাদের দেখতে পারে না, তুচ্ছ করে এরকম, যে আমরা অনেক শয়তান, আমরা খারাপ, এরকম মানে কথাবার্তা বলে আমি শুনি। আমি মাঝে মধ্যে আবার তর্ক করি, আপনারাও খারাপ, আপনারা কি ভালো নি, এরকম একটা কথা কয়ে বই। তা আমার ওইখানে হ্যাঁ সামনে কিছু কয় না। পরে আমি তারে বলি যে তার দিকে আমার প্রতিদিন রাইতে মারে, প্রতিদিন রাইতে আমার ভয় দেখায়। ওকে, যে ওই হাত রেখে বলছে, হাত রেখে তার সামনে আমি দাঁড়াই গেছি, মানে তার পার্বো গুলো তাকাই থাকতে হইব। ওই সাইডে ওই মহিলা হুইয়া পার্বো গুলো তাকাই থাকতে হইব, আমারও হুইয়া পার্বো গুলো তাকাই থাকতে হইব। আমি খারাই যাই, আমি কই না
এই আমার প্রতিদিন রাইতে মারে বুঝা বাদ মানে যা মন চাইছে একসাথে কইছি, করার পরে আমার আর মারামারি বন্ধ হয়ে গেছে। ওই দিনকে আবার নিয়ে এলো আমারে, আবার পরের দিন সব কিছু হাজির। এখন দেখি যে শকুনের মতন যে লোকটার আমি তাল গাছে বসা দেখছিলাম সে আইছে, আসার পরে বলল, মানে কোনোভাবেই ওই কথা স্বীকার করে না। পরে এক পর্যায়ে কি জানি বলার পরে ওই লাশ কফিন থেকে বাইর করলো। ওই আমি এই সাইডে বাইর করার পরে দূরে থেকে দেখি, তখন আমি বললাম যে কাকা আমার মন চায় আমি একটু কাছে যাই দেখি। তখন আমারে আবার 3-4 লোকে আমার ধরলো, দৈর্ঘ্যের কাছে নিল। পরে ওই লাল ওই দেখে আমার আফসোস লাগলো, একেবারে চান্দের গায়ে খুঁজতেছে কিন্তু এইসব বাচ্চার গায়ে খুঁজ নেই। এত সুন্দর মরে গেছে এখানে মনে হয় এই আশি খুশি, মানে কে মারছে কি করছে আমি জানি না, আমি শুধু এটা ভাবতেছি। পরে আমি আবার আমার এখানে আনলো, আবার এইভাবে দাঁড়া করলো। দাঁড়া করানোর পরে আচ্ছা, মারা অবস্থা আপনি লাস্টটা আপনি দেখলেন, ওখানে কি ওই দাগের চিহ্নগুলো ছিল, মানে কাছে দিয়ে যে কোপগুলো দিয়েছিলেন? যে কোপটা দিছি ওইটা বেঁকে বেঁকে রয়েছে, মানে ফাঁক ফাঁক হয়ে রয়েছে। মাথার মধ্যে যে কোবান কোয়াইছি তা মনে করেন এই বাঘ 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 হয়ে রয়েছে। পেটের মধ্যে কোপ মারছি তা বাঘ আছে, যেখানে যেখানে লাগছে। কিন্তু আমি হাতের মতো মারি নেই, হাত তো ছিল না, সাপের মারছি। দেখি হাতে কোপ, মাথায় কোপ, অনেক জায়গায় কোপ, শুধু মানে পাও দুটা কোপ নাই। তখন আমার নিজের দ্বারা নিজে আফসোস লাগে। আমি ওইখানে বলি কি, এইটা যে মারছে হ্যাঁ আপনারা আমার গেলাম, এই বাচ্চাটা যে মারছে হ্যাঁ মার গেলাম, আমি খুশি, আমি একটু বেজার না। আমি তো কোনো জানি না যে আমি এই বাচ্চারে মারছি, আমি তো মারিনি, আমার তো জ্ঞানে ধরে না কোন সময় যেন আমি মারছি। পরে অনেক এর পরে সাপের পরে ওই লোকটা বললো যে আমরা কাই কুকাপ না কি জানি কইলো, ভাই আমার মন নাই। ওইখান থেকে আমরা আসতেছি, তো এই বাচ্চার পানির পিপাসা লাগছে, তাই অমুক জায়গায় নামছে। সত্যি কথা আজকে স্বীকার করে যে ওই বাচ্চা ওইখানে নামছে, নামার পরে ও কোবাই মারছে। তখন ওই লোকে প্রশ্ন করে, আমার যে কাকা, মানে কাকা ডাক্তার প্রশ্ন করে, ও কি মানুষ পানি খেতে নামছে নাকি অন্য কিছু, এই কথাটা কয় না কহ। পরে অনেক চাপাচাপি বলে যে না ও সাপ হইয়া নামছে। নামার পরে ওই যে নাকি বইটা ধরা এইভাবে সে আমারে কয় ন্যানটা করে, আমার ন্যানটা করার অনুমতি দিল, ন্যানটা করে আমার দাঁড় করাবে যে আমি মুসলমান নাকি। তখন পার্শ্ববর্তী যে ওই যে নদীতে বইয়া গোসল করলাম, ওইখানে বইয়া সে বলল যে না ও মমিন। আমি আর কিছু করলাম না, আমার আর ন্যানটা করা হইলো না। পরে সে কি বিচার করলো যে ও তো মানুষ মারা নাই, ও সাপ মারছে। আর তখন আমি ক্লিয়ার ভাবে বুঝলাম যে না, আমি বুঝি এই সাপটারে, এইটা বুঝি মানুষ ছিল, এটা বুঝি কোনো জিনের বাচ্চা আমি মারি গেলাইছি। আমি তখন এইটা আমার নলেজে ধরে, আমি মানুষের দ্বারা শুনছি বড়দের মুখে, তাই বুঝি আমি আজকে মারছি। তাহলে ওইখান থেকে আমার বললো যে ও তো মানুষের বাচ্চা মারা নাই, ও সাপ মারছে। আর কোন মুসলমানই সাপ দেখলে সহ্য করতে পারে না, মারার জন্য উদ্যোগে লাগে। তারপর আমার ওইখান থেকে সে জানি কি বললো, বলার পরে বললো যে ওরে যেখান থেকে আনছো ওরে সেইখানে দিয়ে আসা হবে। পরে আমার পিসের বান্দা খুললো, আর দুটা ছাড়লো, আর দুটা ফুলা ফুলা, মানে শরীরে একটু ফুলা ফুলা। আমারে ওষুধ খাওয়াইলো, কি গাছের কি জানি খাওয়াইলো, আমার ব্যথা কমলো। আমারে আবার উঠাইলো দৌড়ে। ওই চাচা আর আসতে পারলো না, ওই পন্থী চাচার লাগে দেখা শেষ। চাচার সাথে আপনার কোনো কথা হয়েছিল? চাচার সাথে লাস্টে কথা হইলো যে সে যে জানোয়ারই হোক, বলে দিল সে যে জানোয়ার হোক খামাখা কারো গতরে আঘাত করবে না। আমার চাচা বলে দিল সে জানোয়ার হোক কি কুত্তা হোক, মানে এরকম প্রশংসা দিয়ে বললো যে কারো গায়ে খামাখা আঘাত করবে না, কারণ সে তো তোমার কোনো ক্ষতি করে না, তুমি কেন ক্ষতি করতে যাইতেছো? সে যদি তোমার ক্ষতি করে তারা তুমি ক্ষতি করো। আজকে তুমি একজনের ক্ষতি করছো দেখে তোমার ক্ষতি করার জন্য চেষ্টায় আছে, তুমি কারো ক্ষতি করো না। এটা হচ্ছে আপনার কথা অনুযায়ী যাকে আপনি রাতের বেলা মাথায় বাড়ি দিয়েছিলেন ভেজা শার্ট দিয়ে। না, আপনি বলছিলেন যে আপনি লম্বা দাড়িওয়ালা এক লোক দেখলেন সেখানে, এবং সে লোকটা আপনাকে দেখে অবাক হলো, তাকে 17 বছর যাবত ওখানে বন্দি করে রাখা হয়েছে। তার সঙ্গে কি কথোপকথন হয়েছিল? তার সঙ্গে কথা হয়েছে, সে বলতেছে যে আমি একটা বিল ছিল, বিলের মাঝে একটা পুষ্কুনি ছিল, যে মাছ ছাড়া হইতো, পুষ্কুনিটা পানি উঠতো না। তার দাদার মুখে শুনছে যে ওইখানে জেনপুরীরা গোসল করে, আর জেনপুরি গোসল করবে ওইখানে বাবনার কাটা দিয়ে রাখছে, তার জন্য জেনপুরি গোসল করতে পারে না, এই জন্য ওই পুষ্কুনিতে পানি ওঠে না। তার দাদার মুখে শুনছে। এক পর্যায়ে মনে করেন ওইখানে
ওই বাবনা গাছের কাঁটা সরাই ফেলানো হয়েছে। তো ওইখানে যে হ্যাঁ দাদা দেখছে যে জৈনপুরি গোসল করে, আগের মানুষ দেখছে, দেখার পর ওরে একবার শেয়ার করছে, ওরে বলছে যে এইখানে পরীরা গোসল করে, জিনেরা গোসল করে। তো একদিন দুপুর বেলা ও আম খাইতে 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 ওই একটা গাছের নিচে আবডালে বয়া দিছে। বয়া থাকতে থাকতে দেখে কি যে কিছুক্ষণ পরে 4টা মাইয়া গোসল করতেছে, 4টা মাইয়া গোসল করতেছে। এক পর্যায়ে দৌড়ে যে একটা মেয়ের ধরছে, তার হাতে ছুরি ছিল, ওই ছুরিটার মেয়ের হাতের মধ্যে আঘাত লাগছে, এই জন্য ওরা দৌড়ে নিয়ে গেছে। মানে ওটা কি ও জিন পরি ভেবেই ধরছিল? ও বলছে যে পরীরা গোসল করতেছে তাই আমি দোষী। আচ্ছা। দৌড়ে এক পর্যায়ে উড়াউড়ি করে তাদের একটা আঘাত লাগছে। লাগার পরে ওরা ওইভাবে অনেক গাড়িতে অনেক লোক ছিল, ওদের কোথায় যাইতেছে গাড়ির ভিতরে তোরে নামাইয়ে নিয়েছে। যে একটা লোকে বলছে ওরে যে আপনি কি অমুক জায়গায় যাবেন, অমুক আপনার এই হয়, তারপর বলছে হ, তাকে কি আমার লোক আসেন, ওই আশাই ওর আশা, মানে ও আর ফিরতারে নাই। তখন আমার ওই চাচা বললো যে তুমি কোনোদিন কোনো কিছুর আর আঘাত করো না, সব জাতির একটা প্রাণ আছে, একটা পিঁপড়ার একটা প্রাণ আছে, মারবা না, কারণ কি সে তোমার ক্ষতি করে না, তুমি কারো ক্ষতি করো না। পরে আমার ওইখান থেকে হাত পা ছাড়লো সাইডে। ঠিক ওই লোকটা চেঞ্জ, যে লোকটা নাকি আমার মাঝে মধ্যে মারতো, সেই লোকটা আমি কখনো দেখিনি। ওই লোকটা আর আসলো না, অন্য লোকে আমারে নিয়ে গাড়িতে উঠেলো, গাড়িতে তারা উঠে বসলো, গাড়ি ঠিক আগের মতন চলা শুরু করলো। চলতে 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 গাড়ি আসলো ঠিক আমি যেখানে ঠিক ধরে নিছিল, ওইখানে আমি যখন নাকি সজাগ হই, ওই একই অবস্থায়, মানে আসার সময় দেখি ঘুম ভাঙ্গি, ঘুমাই, ঝিমাইতেছি, তখন আমি ওই এরকম হয়ে রয়েছি, হয়ে আমি লাভ দিচ্ছি। যে জায়গায় আমি দেখি যে আমার 3টা মাছ ধরা ছিল, মাছ পচে গেছে, আর বসি মাছ ধরা পচা ভাসকে উঠছে, একটা বসির মধ্যে নিয়ে গেছে মাছের তাই না। আমার আর মনে শান্তি নেই, বসে ওইখানে সবকিছু এখানে। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া মানে সবকিছু এখানে সমাধান হলে সবচেয়ে ভালো হইতো। বাড়িতে যাইয়া মায়েরকে বাদ দিয়ে ভাত খামু, তুই মানুষ না, তুই আমার তুই তাহস শুনবে ভাই, তোর পেটের ভিতরে রাক্ষস গেছে, তুই হবাই খাইয়ে গেলি। আমি মায়ের কই তোর গলা শিখতে মারে গেলাম, হবাই খাইলাম কই, আমি আজকে 8-9 দিন ধরে ভাত খাই না। ঠিক আছে, 8-9 দিন বুঝলাম কিভাবে। আয়া দেখি কি যে ওই ছবি সবাই দেখতেছে, ওই যদি শুক্রবার একটা ছবি হয় হ্যাঁ সবাই দেখতেছে। তখন আমি ভাবলাম যে মানে আমি 8-9 দিন বাইরে ছিলাম, কি 8 দিন না 16 দিন, মানে এতটা আমি কনফার্ম হয়ে আপনি করতে পারেন না। কিন্তু আয়া দিই মানে জানি যে আজকে ছবি হবে, আর আয়া দিই ছবি দেখতেছে। এর মধ্যে আমি ওই মায়ের চেতাচেতি করতেছি, মা এক পর্যায়ে একটা চামিচ দিয়ে ট্রিং করে বাড়ি মারলো আমার মাথায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে। বাড়ি মারার পরে মা বকাঝকা করলো, খালি খাস খালি খাস, তোর কোনো কাম নাই। তাই ওইখানে আবার আমার একটু প্রশংসা শুনতে পারলাম আমি, যে তুই তো অনেক ভালো আছিলি, লেখাপড়ায় ভর্তি হয়েছিস, খুব নর্ম মেজাজে মায়ের ডাক দিছিস, তুই এই আবার শুরু করছিস এই 8 দিন। হ্যাঁ, মায় মানে কইতেছে তুই তো এই কদিন ভালো ছিলি, তো ওইরকম আবার শুরু করতে দিলাম। মায়ের বুঝাইতেরি না যে মা আমি 8 দিন তো আসলাম না, মানে 8 দিন বলে না যে এই কদিন তো তুই অনেক ভালো ছিলি। সন্ধ্যা হইলো, প্রতিদিন আমি বই নিয়ে বইছি। তো এগুলো ফিরে মাকে বলেন না এই গল্পগুলো? বই নিয়ে বইছি। আমি ভাই জীবনে সন্ধ্যার সময় আমার হঠাৎ পাইবেন না, আমি ঘুমিয়ে দিছি, বই আবার কোথায় তা নেই। এখানে মায়ের প্রায় সন্ধ্যা হয়েছে, এখন আর একটা গেন্দ আমি পড়ে গেলাম। এখন বলে তুই পড়তে পারবি না, আমি তুই পড়গা, পড়তে পারবি না, আমার ওই জিত আমার কথা বিশ্বাস করছ থাকে, আমি তোর পোলা না, আমার কথা বিশ্বাস কর। মা বিশ্বাস করে না, পড়তে বললাম না, বই নিলাম, বইটা কাছে নিয়ে দিলে একটা লাফি দিয়ে ফালাই দিলাম। কিন্তু মা বলে কি সেদিনকে বইটা তোর পায়েস ওয়াল আছে, তুই সালাম করলি 2-3 বার, আজকে ওই লাফি দিয়ে ফালাই দিলি। আর 2টা দিল ওইখানে, আর 2টা বোঝেন মানে কানের নিচে 2টা দিল, ঘুমাই রইলাম ওই গুটা খাই। মানে আমি বুঝাইতে পারি না। এইখানে আবার আর সমস্যা হলো, দাদি এসে আমি একটু সুস্থ হয়ে গেছি। দাদি নারকেল পারবা না, দাদি একটা খারাপ ভাষার কথা বললো, এই কদিন যে তোর তেল দিছি নারকেল পারে তুই গাছে উঠস না, তুই বলে ভালো হয়ে গেছিস, এখন আবার নিয়ারা করছে তোর দিন নারকেল পারাম না। আর সমস্যা ওই আর এক দাদি ধরে গেছি, দাদি ডাল ডোল কাটবেন না, টাকা দেবেন তো কেটে দিন, চালতে আছে না চালতে, দাদির চালতে পারগে দিই। দাদিকে তোর দিন এই কদিন নিয়ারা করলাম যে মাইয়া বাড়ি করে চালতে পারামু, পারগে দে তুই দিলি না। দাদিরও বুঝাইতেই না যে আমি তো আসলাম না, আমি কোনোদিন আপনি কথা হালাইছি, তা আমি কি দাদি চালতে না পারেন তেঁতুল পারগে দিই, গাছে তেঁতুল পাইকে রয়েছে না, তোর কিছু কর না, তেঁতুল পাড়ার জন্য তোরে নিয়ারা করছি, পোলা ঢাকা থেকে খবর দিচ্ছে তেঁতুল পাড়াই তুই, তোর আমি নিয়ারা করছি তুই হনস নাই। কিন্তু এখানে একটা কাহিনী, আমি কবুতর বলতাম, কিন্তু আমি অনেক কবুতর যখন খাইতে দিতাম তখন আমার মাথার উপরে উঠা কবুতর পড়তো, কিন্তু মানে এই কদিন যে ছিল খাইতে দিল কবুতর নামে নাই। তখন
মা ভাবতো কি যে না আমি ভালো হয়ে গেছি, এই জন্য কবুতর আমার কথা শুনে না। আমি রেগুলার পড়তে বই, সকালে মাদ্রাসায় পড়তে যাই। আমি মাদ্রাসায় যাইতাম না, হুজুর আমার মাথা মুন্ডু কইতো, এই জন্য হুজুরে কইতাম আপনার মাথা মুন্ডু। মাথামুন্ডু মানে? মানে আমি বুঝতে পারি না। আচ্ছা, পরে একবারে পড়া 5 বার কই দিলাম, বোকা টাইপের কিছু মানে একটা হবে আর কি। হ্যাঁ এরকম। আর আমি গেলাম মসজিদে, হুজুরে আমার পড়া দিছে এই 3-4 পাতা ফুইয়া, তুমি এই জায়গায় আইছিস? আমি কই না আমি এই জায়গায় গেলাম করতে, আমি দিয়ে পারি না, তো ওই জায়গায় গেলাম কেমন? তুই বাইরে মসজিদে, তুই আমার লাগে সাথে নি করস। আমার বাই করে দিল, কিন্তু বাই করে দিল তার ছেলে, কিন্তু হুজুরে না, হুজুর ওইখানে ছিল না। পরে ওই স্কুলে গেলাম, ওই সমস্যা, যে কদিন শার্টের বুদম লাগিয়ে আইছিস, আজকে তুই তোর আবার হেই, মানে নানান দিক দিয়া মনে করেন মানে আমি প্রসার হইতেছি, কারণ আমি বুঝাইতেন না যে আমি ছিলাম না, কিন্তু আমি ছিলাম, সবাই বলতেছে। আবার মানুষের উপকার করে আমি মনে করেন টাকা নিতাম, আর যে ছিল মানুষের উপকার করে টাকা নিত না, বাইরে মারলো আমি খাইতাম দূরে বই টাকা, কিন্তু আমি উপকার করছি আমার প্রতিদান দিতে হইব। আমার কথা লইটা 1 টাকা দেন আর 8 আনা দেন, দিতে হইব। এরকম নানান ইয়ে পড়লাম। পড়ার পরে মায়ের কইলাম একদিন, মায় কয় তোর কথা শেষ হয়েছে, এখানে একটু ঘুমাইতে দিবি? সে কই হ্যাঁ শেষ হয়ে গেছে, মায় ঘুমাই দিল। কোনো মানে ই নাই, মানে আমি ছিলাম, আমি কাছে ছিলাম সব সময়। আবার শুরু হয়ে গেল, আমি গোসল করি না। মা বলতেছে তুই এই কদিন কি সুন্দর গোসল করছিস, তুই প্রথম খাইছিস। তা আমার একটা অভ্যাস ছিল, আমি ঘরে বই খাইতে পারতাম না, আমি প্লেটটা নিয়ে বাইরে খাইতাম। ওই মুরগির 2টা দিতাম, ওই কবুতরের 2টা দিতাম, আমার খাওয়া হয়ে যেত। কিন্তু আমি ঘরে বই খাইতে পারতেছি না। মা বলতেছে তুই ঘরে বই খাইতি, প্লেটে খাইতি। আবার আমাদের বল ছিল গামলা, গামলা করে খাইতি, মানে আমি আটকে গেছি 4 উমরা দিয়ে, কিন্তু তারা বিশ্বাস করে না। এরকম হইতে থাকলো কিছুদিন। This track was downloaded from FusionBD.com. পরে আবার সাবেক আমি, এর মধ্যে বড় ভাইয়ের বিয়ে করাইবো, আব্বা বাড়িতে গেল, আম্মু বলতেছে যে তোলা বউ এক ঘরে থাকবে, তুমি আলাদা একটা ঘর দাও। টেকারহাট নামে একটা জায়গা আছে আমাদের, ওইখানে সব খামখুটি পাওয়া যায়, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমি আব্বুর সাথে সবসময় আমি আব্বুর ভালো পেতাম। আব্বু বাড়িতে গেলে আব্বুদের সব কথা বলে দিতাম। মা চুরি করে মামাদের বাড়িতে চাল দিত, চাউলের ভিতরে পেঁয়াজ দিত, টাকা দিত, আমি ওটা দেখতাম। তাই দেখলে আমি ওইটা মনে মনে রাখতাম যে আব্বা হ্যাঁ নাকি, আব্বা হ্যাঁ নাকি। তাই মানুষে তাকে খবর দিত, আগে তো মোবাইল ছিল না যে তোর আব্বা আসবে অমুক দিন। আমি যে দাঁড়াই থাকতাম, আব্বার নাম নেবে একটা হাতে নিতাম, আব্বা খবর আছে। আব্বা হয়তো কি খবর? মায়ের 2 বার চাল দিয়েছে। মায়ের শত্রুটা খুঁজে পাইতো না, কি আমার শত্রুটা, আমি ভাই গো বাইরে দিই। আব্বা জানে কেমনে। আব্বা আসলো, আমার নিয়ে আব্বু হাটে গেল, টলারে যাইতে হয়। ভাইয়া বিয়ে করবো, মায়া মুয়ে ঠিক হয়ে গেছে, দিন তারিখ বইরে গেছে। ভাইয়া আসলো, আমরা ওই টেকারহাট থেকে ওই খামখুটি নিয়েছি। হ্যাঁ অনেক শুনি কি ভাইয়া বিয়ে করছে, মানে বরিশাল গাছ সেরি জেনি করতে ভাই নিয়ে গেছে, ভাই লাগে যিনি করতে জোরছে। বাড়িতে থেকে মনে করেন নানান ধরনের সমস্যার মুখোমুখি আব্বা পড়লো। পরে আব্বা যাই দেখে কি যে বিডি আমলে দিয়ে বিডি করে, আমি ভাই দিকে এটা তোর ভাবি, হর ওই যে খেলাম, ওই যে সেরির লোকে খাইলাম, ওই সেরিস না ভাবি, এটা কেডা? হ্যাঁ আমি সবাই গেন্ডারি কাইটে কেটে ভাগ করে দিতে, আমি মেয়েরে দিইনি, চিনি না জানি ওরা দিন না। আর ওরা ভাবির মতন দেখা যায় না, ওরা দেখা যায় একটা কাউয়ার মতনই। আমি ওরা ভাবি কম না, আমার মনে করতে একটা অহংকার। তাই আব্বু করলো কি কেমনে কেমনে জানি হুজুর আইনা কাজে আইনা বিয়ে দিয়ে দিল। আগে ভাইয়ারে বিয়ে দিয়ে দিল, আগে বিয়েটা হোক তারপরে যা কিছু করবে। বিয়েটা মানে কি? ওই মেয়েটার সাথে বিয়ে দিল? মেয়েটার সাথে আবু বিয়ে দিল। কোন মেয়েটা? যে মেয়েটাকে আপনার ভাইয়া নিয়ে এসে। আচ্ছা আচ্ছা। পরে বিয়ে দিল, পরে ওইখান থেকে আব্বু রে খুব অপমান করলো আমার সামনে। যে বিয়েটা ঠিক করবে, যে মেয়েটা ঠিক করছিল তাদের কিছু টাকা দিল আব্বাই, আর আব্বু গ্রামের দ্বারে মাপ চাইলো। তখন আমার কলজাটা ফাইটা দিতেছে, যেন আমার আব্বাই সবার দ্বারা হাত জোর করে মাপ চাই। তখন আমি একটু একটু বুঝি। এখন ওই ভাবি 3 দিনের দিন আমি আলাদা খাম, ভাইয়া করতে না কাজ, হে আলাদা খাবে, মানে ঘর তোলা হয়ে গেল বাইর। ভাবিকে আমি আলাদা খাম, আলাদা খাম এইভাবে কেন, মুই আলাদা খাম, মোরে আলাদা বুঝছেন? ওকে ফাইন, বলেন আপনি। হ্যাঁ বলেন। মুই কি এত মাসে রান্না রান্তা আইছি? আমি আবার দূর থেকে কার রান্না রান্তা আইসাও, মানে আমি সহ্য করতে পারি না ওইটারে। ওইটা একদিন এক পোস্টে বললো যে ও যে প্লেটে ভাত খাইবে ওই প্লেটে আমি দিতেন না। আমি আবার বললাম যে তুই প্লেট দিবি কি? আমি বড়কে ভাত খাম, বড় চিনেন কলা গাছের ডাল, আমি কি ওই পাতায় ভাত খাই, আমি পাতা ফালাই দিন, তোর আমার প্লেট দিতে দিন না। তাই আমি সহ্য করতে পারতাম না। তাই ভাইয়া কাজ করে না, ভাইয়া আসলো ঢাকা, লঞ্চে ঢাকা আসলো, ভাইয়ের কারেন্টে ধরে এইটা ভাইয়ার মানে পুরা খাইয়া ফেলাইছে কারেন্টে। আমার ছোট বোনদের দিল কুত্তে কামড়, আবার হলো অ্যাপেন্ডিসাইট, আবার মাইজে ভাই তা আগে অসুখ ছিল। মাইজে ভাই কোন সময় মানে আমার ছোটই দেখা গেছে সবসময়, হাড় গাজা হয় না মানুষের, ওই হাড় গাজা পাই চাপ বা বাদ হয়ে গেল, হাঁটতে পারে না। সংসারে নাম গেলো ভাই একটা কালবৈশাখী জ্বর। পরে আস্তে 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 আমি পড়ালেখা ছেড়ে দিলাম। পরে আমি এক পর্যায়ে পলাই ঢাকায় পড়লাম। ঢাকায় আমি একটা হোটেলে লাগলাম। হোটেলওয়ালা বললো কি তোর 3 বেলা খাওয়াবো, কোনো টাকা দিন না।
তুমি আমার টাকা লাগবে না। আমি শুধু ওই টেবিল বসতাম। কোন এলাকা এটা মনে আছে? এটা ছোট করে ছোট একটা হোটেল। কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? তখন আমি 3 করতাম। ক্লাস 3 তে পড়তেন, 8 থেকে 9 বছর বয়স। হ্যাঁ, ওই হোটেলে যে মাসে খায় ওই প্লেট আমি মুছি। একটা ভদ্রলোক দেখি কি ভাই ডিম দিয়া রুটি দিয়ে খায়, আমি কি ডিমের দিক তাকাইছি না কি করতে পারি না, আমার একটা থাপ্পড় দিল, একটা বকা দিল যে আমরা খাইতেছি তুই প্লেটের দিক তাকাস, তোদের জন্য তো হোটেলে খেয়ে পেট খারাপ হয়ে যায়। পরে মালিকের আগে একটা থাপ্পড় দিল, মানে যেটা যেটা রুটি বাজে না ওইটা একটা বাড়ি। হ্যাঁ, তুই জানাস না এখানে ভদ্রলোক আহে, জম্মের ভদ্রলোক, সুট টুট ফিঙ্গে তুই বুঝিস না এরা কি ভদ্রলোক, মানে হেরও কিছু করলো আমারও কিছু করলো। আচ্ছা আচ্ছা। কয়েকদিন পরে করলাম বাইরে আমার যদি ভালো লাগে না, এই মশামশি কাম আমার সহ্য হয় না। তখন শুটলা করে একটা লোহার পোল ছিল, ওই পোলের নিচে থেকে রিক্সা ধাক্কাইয়া যদি উপরে উঠে দিত তার 8 আনা কি 1 টাকা দিত। আমি সন্ধ্যা হলে মাইসে দেখবে আমি ওই ধাক্কাইতাম, মাথা দিয়ে ধাক্কাইতাম, শক্তিতে পারতাম না, 5 টাকা 5.5 টাকা এরকম পাইতাম। আমার 30 টাকা 15 টাকার বাড়িতে পাঠাইতাম মানুষ গেলে। পাঠানোর পরে আব্বু অনেক কান্ত, আব্বুর অপারেশন হইলো, আব্বুর একটা বাসা ছিল, তা আমার ওই মানুষের বাসার ভিতরে ঘুমাইতে দেয় না, তুই ভাড়া দিবি কইতা, তুই এই জায়গায় ঘুমাবি, আমি চোখের তলে ঘুমাইতাম। আমার মশা অনেক কামড়াইতো, আমি নড়তাম না, যদি এরকম মশা মারতাম তাহলে আমার এই উপরে থেকে কমপ্লেন করতো, এই বাসাটা বাইরা জিদ করে বলতাম যে যত কামড়াবি তত আমার ঘুম বাড়বে। মশারে বলতাম কামড়া। তো ওই যে যখন নাকি আমি রিক্সা ধাক্কাইতাম তখন আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল মাসুদ, তখন ওই কাজ ছেড়ে দিয়ে আমি লেদ বেশি নিয়ে মানে ওই যে মোটর গেছে ওইখানে ভাবাইলাম। পরে আমার লেদ বেশি এলাকায় আমার এখানে কাম করবি, 3 বেলা তোর খাইয়া কাম একটু হইব। আজকে ওইখান থেকে ওই দিনকে বিদায় নিলাম। আমি রঙের কাজে হইলাম। রঙের কাজে হওয়ার পরে গাজীপুরে একটা জায়গায়, কোম্পানির নামটা বলুন, ওইখানে আমি একটা কাজ পেলাম 250 টাকা বেতনে, 3 বেলা খাওয়াই বেড়া করতে করতে ওইখান থেকে আবার ছুটি দিত, ওই ছুটিতে আবার আব্বার কাছে থাকতাম। বাড়ির কথা বেশি একটা মনে পড়তো না। 6 মাস 7 মাস পরে বাড়ি দিতাম। আর একটা প্রতিভা ছিল যে আমার দাঁড়িয়ে হইলে বুঝে আমার কাজে নিব, আমি মানে হুদা মুখে প্লেট দিয়ে সময় পাইলে টানতাম যে আমার নেয় নাকি কাজে। এরকম করতে করতে মনে করেন আব্বা সুস্থ হলো, ঢাকা আসলো। তো ওই আব্বার সাথে আস্তে 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 কাজে আমি ই করলাম, ওই গাজীপুর কাজ করি। তখন অনেক কষ্ট করে দুঃখ কষ্ট করে ভাই বোন চলাইছি, মানুষ করছি, নিজেও চলছি। যখন নাকি বড় হইলাম মানে আমি বুঝি, কিন্তু আমার একটা কথা ছিল যে আমি ভিক্ষা করবো, কিন্তু আমার বাপ মা এরকম যে ভিক্ষা করতে যেতে দিন না। এরকম চলতে থাকি, আমি কামাই করা শিখে গেছি অলরেডি। তাহলে যখন একটু বড় হইলাম, মানুষের সাথে মিশি, চেহারা আগের মতন হলো। মা বলতো যে সব ছেলেরা ঢাকা গেলে মোড়াতে যায়, তো তুই এরকম খাইলি যাস কেন? মায়ের বলতো মা অনেক ভালো ভালো খাইতো, তার জন্য আমি সকালে আমি 3 টাকার ভাত খেতাম, পিড়ি ডাল, পাতলা ডাল একেবারে, ওই ডাল দিয়ে, আর দুপুরবেলা একটা পেটিস খেতাম 3 টাকা দিয়ে, রাত্রে 12.5 টাকার ভাত খেতাম। এইভাবে চলতাম, কারণ আমি পাইতাম 40 টাকা 35 টাকা, আমি খাম কোথায়। এইভাবে চলে আমি বড় হইলাম, আমার একটু হাজিরা বাড়লো, কাজ করতেছি, সংসারটা খুবই ভালো চলে, কিছু টাকা পয়সা জমাইলাম। এই ক্ষেত্রে মানে বড় হয়ে একদিন আমি 9 তলার বাইরে কাজ করি, গুপিবাগ। তাই আমার মোবাইল ছিল, তখন আমি দেখি কি যে আমার মোবাইল একটা মিস কল দিচ্ছে। তখন আমি ভাবলাম কি মা মিস কল দিচ্ছে, বাইরে ছেড়ে কথা বলা যাবে না, কাছের ব্যাপার স্যাপার প্রোগ্রাম হয়ে গেলে তাই নিচে নাই না, পরে মার সাথে কথা কমানো, কারণ জানি মিস কল দিলে মাই দেয়, আর কি দিব আমারে। আচ্ছা, মোবাইলটা দিছিল এক মালিকে 12টা রবার দিয়ে বাইন্দা চালাইতাম। নামলাম কাজ করে ওই ভাড়া, দেখি কি না রং নাম্বার। তাই আমি মায়ের বলতাম যে মা তুমি বিপদে বলে 3টা মিস কল দিলে বাবু মা দিছে, তাহলে আমি এই নাম্বারে ব্যাক করবো। ব্যাক করে দেখি ভাই মায়না, মহিলার কণ্ঠ। আমার বলে কেমন আছেন? আমি কেমন ভালো আছি, আপনি কেডা? কথা বলে 2-1 মিনিট তাইকে দিলাম। তখন ওই মেয়ের সাথে আস্তে 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 আমি ঘনিষ্ঠ হয়ে যাই। একদিন নিয়ে আমার অফার দেয় যে তুমি আমাদের বাড়িতে আসো। আমি গেলাম, তো গাড়িতে একটা বন্ধু নিয়ে গেলাম। ওটা ক্ষেত্রে ওই বন্ধুটা বললো কি যে আমার নামও তুমি বলবো না, তোমার নাম আমি বললাম না, কিন্তু কাশপুর ব্রিজে থাকতেই মেয়েটা বলে কি আজকে আইসেন না, সমস্যা আছে। তুমি আগেই বলতা, এখন তো আমি আয় পড়ছি অনেকটা পরে কাছে আসেন। গেলাম, যাওয়ার পরে বললো একটা স্কুল ঘরের সামনে দাঁড়াইতে। তখন আমি মেয়েরা বলতাম যে আমার যদি তুমি পছন্দ করো একটা লজিং কিনে দেবা, তাহলে ভাববো যে তুমি আমার পছন্দ করছো। আর কিছু দিলে ভাব মনে হয় পছন্দ। নাম্বারটা পেয়েছিল কিভাবে? আমি বলতে পারি না। আচ্ছা, জিজ্ঞেস করেছিলেন ওকে? হ্যাঁ, রং নাম্বার। ওকে। যাওয়ার পরে আমাদের হাতে মিষ্টি, অন্যান্য ফল, একটা মেয়ে দেখেছি যে আমাদের পাশ দিয়ে ফেলে ঘুরতেছে। তখন আমি বললাম যে সবুজ এই যে মনে সিঁড়ি দেখিস তুই। পরে বড় একটা বোন আসলো, আসার পরে বললো যে তুমি আসো আমাদের ঘরে। গেলাম, ছোট একটা ঘরে, মাটির ঘরে বসতে দিল। মোটামুটি এখানে খাওয়ান দাওয়ান দিল। খাওয়ার পরে আমি আলাদা একটা রুমে গিয়ে বসলাম। ওই মেয়ে একটা বাচ্চা নিয়ে গেছে, যে ধরেন ওরা কোলে নেন। আমি বাচ্চা মানুষ কোলে নিতে পারি না, আমার অভ্যাস নেই।
পরে মেয়ে বলে হ্যাঁ বাচ্চা তো সবাই কোলে নিতে পারে, আমি পারি না, আমি আবার সবার রকম না, আমি তো অন্যরকম। এক কথা দুই কথা মানে তারা অস্থির আমাদের কিভাবে বিদায় দিবে, আর আমাদের ইচ্ছা যেন আমরা এত দূর থেকে গেছি আর 10 মিনিট থাকি। ওই মেয়ে বলল আপনি ছবি দিয়েছেন, আমি তো এই না আমি ছবি থেকে আমার মানে মনটা ভালো লাগলো না যে এত দূর থেকে আসলাম আর আমাদের সাথে ব্যবহারটা করতেছি। দেখা আবার ওরা একটা প্রশ্ন করছিলাম যে দেখো আমি যারা ভালোবাসি সে যদি যেখানে হাগু মতো করে সেই জায়গাটা ভালোবাসি, কারণ ভালোবাসাটা অন্যরকম। তোমার যদি ভালোবাসি তোমার খারাপ টুকু আমার ভালোবাসতে হইব, ভালো টুকু আমার ভালোবাসতে হবে। That is awesome talk. That is awesome language. Okay. যে আমি তোমার ভালো টুকু ভালোবাসলাম, খারাপ টুকু কার দ্বারা দিন, তোমারও পছন্দ করি, তুমি যে মাটি যদি হাইটে যাও ওই মাটিটা আমি পছন্দ করি। ওইখান থেকে আমার একটা ছবি দিয়ে দিল। পরে আমি ওইখানে বললাম যে দেখো আমার না তোমার হাতটা একটু ধরতে মন চায়, ধরতে দিবা? না সে আচ্ছা না দিলে তো আর করার কিছু নাই। তা আমার এই লজেনটা দিল না। তো যেই নাকি আমি ঘর থেকে বাইরেছি, বাইরে আর খালাম্মারে সালাম করলাম, পা হাত দিয়েছেন, আন্টি আমরা মনে হয় আপনাকে কষ্ট দিয়ে গেলাম, তাই অন্যায় ঠনে গেল, মাফ করে দিন, চলে যেতেছি। যে ঘরের ভিতরে একটা ব্যাগ টানতে গেছি আমার মেয়ে পিছে থেকে কালারটা টাইমে দেখছে, আপনি না একটা হাত দিতে চেয়েছিলেন, আমি চাইছিলাম অনেক সময় আগে, এখন আর এরকম মন মানসিকতা নাই। দিবানা যখন আইসা এই মোবাইলের কথা চলতে থাকে, কিন্তু আমি আস্তে আস্তে পাগলামিটা আমার বাড়তে থাকে। বাবা বলতেছে যে তুই কিরকম আসলে এরকম করস কে, তোর দুটা ভাই কিন্তু এইভাবে গেছে, তুই যদি এই ধরনের কিছু করছ আমি কিন্তু তোর তেজ্য করতে বাধ্য। আমি কিন্তু কম না যেন আমার কোনো পোলা আছে, আমি ভাববো যেন আমার 3টা পোলার একটা পোলাও নেই, মর গেছে আমার 2টা মাইয়ে। পরে আমার মাতলামি বাড়তেছে বাড়তেছে, আর ভাইয়া আসলো, একটা মহিলার নিয়ে কথা বললাম যে ভাইয়া দেখেন আমি তো এদিক দিয়ে কাউরে ম্যানেজ করতে পারি না, তাই আপনারা যদি ইচ্ছা থাকে আমাদের দিতে পারেন, কারণ আমি কাজ করতে পারি, মরবে না, বাঁচবে আল্লাহর রহমতে। তার ভাইয়া বলে কি যে তোমার বাড়ির ঠিকানাটা দাও। আমি বললাম যে ভাইয়া আমাদের বাড়িতে যাবেন, কিন্তু আমার কোনো পরিচয় দেন না। এমনি বললেন যে আমি ওর বন্ধু হই, আপনি খুব আদর করবে, কিন্তু যদি বলেন যে আমি নরসিংদী থেকে আসছি তাহলে কিন্তু ভাই আপনার কপালে খারাপই আছে, বললেন না আপনি। ওই ঠিকানাটা দিলাম। আবার আমি নরসিংদী গেলাম, যাওয়ার পরে পাশের বাড়িতে ওই এক মহিলার সাথে আমার সাথে আত্মীয় করাই দেয়। যাই ওইখান যে আমার প্রচন্ড মানে ভাবে অসুখ হয়, ওরা দেখতে আসে না খুব। তখন আমি বলি যে আন্টি আমি তো আসলাম ওদের জন্য, ওরা আসে না দেখতে, আমি জানলাম। ঢাকা আসার পরে আবার ফোনে কথা চলতেছে। তারপরে আমি আব্বার এক পর্যায়ে চতুর্দিক দিয়ে আমি চাপে পড়ে গেলাম, আব্বা আমাদের 10 দিন সময় দিলাম। এর মধ্যে আমি ঘরের ভিতরে একা একা কথা বলতাম, পাগলের মতন মাতলামি করতাম, মানে একা একা কথা বলতাম। আব্বার মানব দিকে তোমার ছেলে এরকম করে কে, কি পাগল হয়ে গেছে নাকি? আব্বা মানে স্বর্ণের মুখ দেখাতে পারতাম না, ওইখানে ভাঙচুর করতাম। তো ওই মেয়ে দেখতাম অল টাইম কথা বলতেছে অন্য ছেলেদের সাথে। তখন আমি ওরা বললাম যে তুমি যদি চাও 24 ঘন্টা কথা বলবো, আমি 24 ঘন্টায় কথা বলবো, কিন্তু তুমি অন্য ছেলেদের সাথে কথা বলতে পারবা না। আর এই এর মধ্যে আমি 4টা সিম মেয়ের পাল্টাই, কিন্তু স্বভাব ওই একরকমই। আর ওই কারণে আমি সীমা যাওয়ার খাওয়াতে বোন, আমি বলি কি তার নাম্বারটা একটু আমার দিবা, দেয় নাম্বারটা, তার সাথে আমি মাঝে মধ্যে কথা বলি, মেয়েটা লেখাপড়া করে। পরে আমার একবার দাওয়াত দিয়ে নেয়, নেওয়ার ভিতরে এর ভিতরে একটা কথা হয়েছে যে আমার দিকে যে তোমাদের বাড়িতে কেমনে কেমনে যাইতে হইব। পরে আমি কেন, আমি তো তোমার বাইরে ঠিকানা লিখে দিছি। পরে ও বলে কি আবার দিকে হবে বুঝছেন নতুন করে। পরে আমি কি তোর বাপে মরছে না, তুই একটা কাজ করবি, খুলির উপরে উঠে বসবি, তোর বাপের মাথার উপরে, তোর বাপের উপরে যা অনেক বাড়ি যা, তাই তোর উড়ে নিয়ে যাবো। আমি এই কথাটা ওর ফোনে বলি, বলার পরে মনে করেন কয়েকদিন পরেও আমারে নিয়ে যায় দেশে। তাহলে আমি বলি যে তুমি স্কুলের পাশের সামনে তোমার নিয়ে যাই, তুমি যখন এত ভালোবাসো তোমার ছাড়া আমি বাঁচি না, আসো। ও কয় না আমি চিনি না, স্কুল চিনি না। আমি কই যে তোমাদের ঘর থেকে স্কুল দেখা যায়, এরকম আমার মানে বুয়া বার্তা দিতেছে, আমি বুঝতে পারতেছি না। পরে আব্বার এদিক দিয়ে আবার 10 দিনের টাইম দিছি। আব্বা 10 দিনের ভিতরে যদি আপনি আমার মেয়ে নাই না দেন 11 দিন আমি বিষ খাম। তখন ওই আব্বা বলে তুই বিষ না খাস, তুই আরো কিছু খাবে, আমি ওর কাছে ওই ভীতি আমি নাই, তুই আমার পোলাই না, তোরা আমি তেজ করছি, মানে এরকম প্রতিদিনই করতো। তুই বাসা থেকে বাইরে, এক পর্যায়ে আমার বাসা থেকে বাইর করে দিল। তা আমি আবার যাইতাম আব্বার কাছে, প্রায় 10 দিন ঠিকঠাক মতো চলতেছি, কাম করতেছি, টাকা দিতেছি, এর মধ্যে আর কোনো টাকা পয়সা দেই না বাড়িতে। তা আমি 10 দিনের দিন ভাত খেয়ে আমি দোকান থেকে আগেই আইনে রাখছি বিষ, আমি ওই বিষ খেলাম। খাওয়ার পরে আমি ঘুমের ট্যাবলেটও খেলাম বিষের লাগে, খাইয়া আমি ঘুমাইলাম পাশে। তখন আমার ভাইয়ারে বলতেছি যে ভাইয়া ফ্যানটা একটু সারস না, একটু বাতাস খাই। ফ্যান কিন্তু চলতেছে, কিন্তু আমার ভিতরে শান্তি লাগতেছে না, অশান্তির জ্বর বইতেছে ভিতরে দিয়ে। ভাইয়া বলে কিরে রাতের বেলা মদ খেয়েছিস তুই? আমি না ভাইয়া মদ খাইনি। যখন নাকি এই কথাটা বলছি তখন আমার মুখ থেকে প্রচন্ড গন্ধ বেরিয়েছে। তখন আমার ভাইয়া চিকুর দিয়ে বলে যে আব্বা ওরা নাকি খাইছে, ওরা ডাক্তার কাছে নিয়ে যেতে। আব্বা বলে যে ও যদি আমার সামনে হাসি মুখে মরতে যায় আমি আসুন, আমি একটু কান্দম না। আমার ভাইয়ারে বলে যে তুই যদি নিয়ে যাস
তা তোরও আমি পোলাগুলিকে পরিচয় দিব না। এরকম করলে বাইরে ওই কান্দাকাটি করে অন্য মানুষ দিয়ে আমার এক হাসপাতালে নিয়ে যায়, ওইখানে বিষ বাইর করে, অনেক কষ্ট হয়, মানুষ বুকের উপরে পানি দেয়, মানে অনেক ভাবে ই করে বাইর করে, ডাক্তাররা ধরে না। তা আমি ওইখানে রইলাম 4-5 দিন পরে যে ফোন দিলাম যে কি আমার মোবাইল টোবাইল বন্ধ, আবার ফোন দিলাম কি কি করছো। পরে এক পর্যায়ে আমি বললাম আমি কিন্তু বিষ খেয়েছিলাম। ওইটা হাসে, তুমি বিষ খেয়েছো তো মরো নাই? আমি না মরি নেই, আবার আছি। পরে বলে কি তা তুমি আসো আমাদের এইখানে। আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে এক পর্যায়ে ভাই আমার ধরে বিশ্বাস বলে যে না আমি মানুষের কিডনি দিছি, মানুষ পাচার করি আমি। ও বললো মানুষের দ্বারে মেয়ে, মানে মেয়ের গার্জিয়ানে। তখন আমি বলি যে কথা আপনাকে কে বলছে? শিল্পী বলছে যে আমি মানুষের কিডনি দিছি। তখন আমি বললাম শিল্পী যদি বলে যে আমি কিডনি বেশি, সত্যি আমি কিডনি বেশি, কারণ এই জায়গায় হচ্ছি না, ও জানা কিডনি বেশি, ও তো তাহলে জানে, আপনি বেশি বেশি জানা। ও পরে এক পর্যায়ে ভাই খুব একটা সোয়ার, খুব একটা থাপড় দেয়। তা অনেকে বলে যে কেউ কিডনি বেশি কেউ স্বীকার করতো না, যাও তুমি আর এই দেশে আইবা না। আমার ওইখান থেকে বাইর করে দেওয়া হলো আর খালা বাড়িতে থেকে। আমি আইসা পড়লাম, আসার পরে ওই যে আব্বার বিষ খেলাম, পর আমার ওই ঘর থেকে সম্পূর্ণভাবে বাইর করে দিল, আব্বার তুমি আর এই ঘরে থাকতে পারবে না, আমি তোমার তীর্য করলাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আপনারা দেখতে পেলেন যে জীবনের গল্পটা কোথায় ছিল এবং এখন কোথায় এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি। চলে আসুন আমাদের ফেসবুকে, ও যে গল্পগুলো বলেছে সেগুলোর বিভিন্ন রকমের ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় এখন ঠিক রাত 1টা। একটু আগে আমাদেরকে ঘড়ি জানিয়ে দিয়েছে রাত 1টা বাজে, এবং রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে আমাদের সঙ্গে রয়েছে অনেক, তার জীবনের গল্প নিয়ে আমরা অনেকের কাছে আবারও ফিরে যেতে চাই। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920-তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে, তাদের ভিতর থেকে 3 জনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন 3 জন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। আরো একবার বলছি, আমাদের ফেসবুকে চলে আসার জন্য এবং ফেসবুকে এসে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/HELLO8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, অনেক যেখানটাতে আমরা ছিলাম। তারপরে মেয়ের সাথে তো মনে করেন আইসা বললাম রাগারাগি করে, আর আমার সাথে কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেল সম্পর্ক। তখন ওই মেয়ে আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো, ওই যে সীমা লেখাপড়া করে, ওইসিসি পরীক্ষা দিল, 4.94 পাইলো, আমার জানাইলো। তাই আমার দেশে কোনো মানুষে ভর্তি করতে চায় না, কে কার জন্য মরে। পরেও আমার বললো যে ভাইয়া তুমি যদি আমার ঢাকা নিয়ে ভর্তি করতা। পরে আমি বলি দেখ, যার সাথে সম্পর্ক ছিল সেই বিশ্বাস করলো না, তুই তার খালাতো বোন, তুই আমার 2 দিনে কথা বলছিস, আমার দেখোস নাই, 1-2 বার দেখছিস, তুই কিভাবে আসবি ঢাকা? আমি যদি তোর কিডনি বেচে লাই তো বেচলে বেচেন, কোনো সমস্যা নাই, আমি ঢাকা আমার ভর্তি করেন। তবে একদিন বললাম তো তুই আয়, তোরে ভর্তি করি। সত্যি সত্যি বলছি, এবার পরের দিনও আয়া পড়ছি। এখন যাত্রাবাড়ি এসে বলে আমি আয়া পড়ছি, আমি কই আমার বিশ্বাস না। পরে ট্রাফিক দিয়ে কথা বলা হলো, পরে আমি গেলাম আমার আনতে, থাকার জায়গা নাই আমার, আমি ওরে কই রাখি। তারপর আমি যাদের বাসায় কাজ করতাম, এই কাজ করতে করতে একটা লোকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার নাম সুমন। তারে যে বললাম যে ভাই এরকম এরকম আমার বোনেরে 2-3 দিন রাখতে হইব ভাই, ভর্তি করে ওর দেশে পাঠাই দিম, পরে ওর সিট খুঁজে ওরা আনো। তার বউ বললো যে থাকুক, তাহলে সমস্যা কি। ওইখানে থাকলো, থাকার পরে ওরে ভর্তি করলাম। ভর্তি করার পরে ওই মেয়েটা দেশে গেল। দেশে যাওয়ার পরে ওদের উপরে নাই হইল অত্যাচার ওই মেয়েদের ভাইয়ের। বলে তুই 2-3 দিন কোথায় ছিলি, তোরে হাসপাতালে নেওয়া আইবো, থান টান, মানে যা বলতে মন চায় তাই বলে, গ্রামের কথা। মানে তোর টেস্ট করাম, ওই 2-3 দিন কোথায় আসলি তুই। মেয়েটার নাম সীমা। মেয়েটা এক পর্যায়ে কান্দাকাটি শুরু করে দেয়, এখানে ভর্তি হয়ে গেছে। ওই মেয়ের ভাইরাইয়া, শিল্পীর ভাইরাইয়া পুরো ফ্যামিলি হুদ্দা মারে,
কিন্তু যেখানে আমার বোন যায় না এইখানে তুই গেলি কেন? আপনার বোনের শিল্পী তো মতো- আপনার প্রেমিকা ছিল। হ্যাঁ, ও বলতেছে যে আমি তো পড়তে গেছি, আমি তো আর প্রেম করতে চাইনি। ওদের প্রচুর মারধর করলো। তো এই মেয়েটা আবার কাজ করছে একটা দিন, ওরে মারতে পারো মাথা দিয়ে বলছে যে তুই জীবনে বিয়ে করি তো উনি কি করুন, এই কথা আমি জানি না। পরে ও আর একদিন রাতের অন্ধকারে ও ঢাকা চলে আসে। তখন আমি একটা মেয়ের সাথে ওর থাকা ঠিক করি। সীমা আমার ডাকলো, ডাকার পরে কয় যে এরকম এরকম আমার সব বললো যে তুমি আমার বিয়ে করো, তোমার যে আমার এরকম একটা বদনাম বাইরেছে, আমি এখন কি করবো, আমার তো মরা ছাড়া কোনো উদ্ধার নেই। পরে আমি বললাম দেখো আমি তো মূর্খ, আমি লেখাপড়া জানি না, বাবা মা থেকে বঞ্চিত, এদিকে সব সালাম ওদিকে সব সালাম, আমি তোমার কেমনি বিয়ে করি। এক পর্যায়ে ও রাজি হয়, আমি রাজি হই। তারপরে আমাদের দুজনের বিয়েটা হয়। হওয়ার পরে শুরু হলো নতুন জীবন। এখন আর বলে তুমি ওই মেয়েদের দ্বারা থাকবো না, ও থাকবো আমার কাছে। আমি কই, না, দুজন এক জায়গায় থাকলে তোমার লেখাপড়া হইব না। তখন আপনি কি করতেন? তখন আমি রঙের কাজই করি অন্য মানুষের সাথে। আচ্ছা আচ্ছা। তখন তো ওই মেয়ের ওইটা লাগে ওইটা লাগে, এটা দাও, বই কিনা দাও, এটা দাও। তা আমি কই থেকে দিব, আমার সবকিছু ফুরে এলো। তখন আমি কি করুম, কোন দিশা মিশা না পাইয়া আমি আমার রক্ত দিচ্ছি। আমার মাত্র খুশি 2200 টাকা দেয়। 2200 টাকা দিয়ে যায়, আমি ওর বই কিনে দিই। কিনে দেওয়ার পরে ও পড়ালেখা শুরু করে, ও হোস্টেলে থাকে। হোস্টেল থেকে ও লেখাপড়া করতেছে, আমি তো লেখাপড়া চালাইতে পারতেছি না। ও বাড়িতে যেতে পারে না, বাড়িতে দিকে কোনো সাহায্য পাইতেছে না। এক পর্যায়ে প্রাইভেটও পড়তে চাই। তখন কয় আমি রসায়ন বুঝি না, আমার এটা পড়তে হইব, নাহলে আমার মাথায় খেলে না। রসায়ন পড়ার সাবজেক্ট 12 দিনে 1000 টাকা দিতে হইব মাসে। সায়েন্স নিয়ে পড়ে, আমি কোথায় পাবো এত টাকা? ও রসায়ন পড়তে থাকে এক স্যারের দ্বারে, আমি পড়ো। এরকম কামাই করে ওর দিতে থাকি, নিজে কিছু করতে পারি না, দিতে পারি না। স্যারেদের বেতন জমে যায়। পরে আমার হাতে একটা আন্টি থাকে, ওই আন্টিটা আবার কিছু বই কেনার জন্য আবার বেঁচে ফেলাই আন্টিটা। আর বইটা কিনে দিই, এক জোড়া জুতো কিনে দিই, মোজা কিনে দিই, একটা ব্যাগও কিনে দেওয়া লাগে 150 টাকা দিয়ে। 150 টাকা আমাদের অনেক টাকা। এদিক দিয়ে সব বই কিনে দিতে পারি না, এদিক দিয়ে আবার মাস শেষে 3500 টাকা খাওয়ানো দিতে হয়। খাওয়ানো দিতে এরকম করতে করতে মানে নতুন যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কয় আমি বায়োলজি পড়তে হইব, মানে এরকম পড়তেছে। আমি কইতেছি আচ্ছা তা পড়ো। তারপরে আমি আর পড়াইতে পারি না। ওইখানে প্রিন্সিপালের কাছে গেলাম যে স্যার আমার বেতনটা মকুব করেন, স্যার আমি তো বেতনটা দিতে পারতেছি না। কিন্তু কারোদের পরিচয় দিই না যে ও আমার বোন, শুধু বোনটাই পরিচয় দিয়েছেন বোন। তখন স্যারে কমাইলে ভাই যেরকম 2000 হয়েছে 400 টাকা কমায়। পরীক্ষায় পড়লো। পরীক্ষা আসার পরে মানে আফসানা ম্যাডাম নামের একটা লোক আছে, তার পা হাতে ধরে আমি কই ম্যাডাম আমার তো দেওয়ার ক্ষমতা নাই, আমার তো বাপ নাই, এরকম। পরে আফসানা ম্যাডাম এক স্যারের বলে সব টাকা কমাই দেয়। দেখি ও রেজাল্ট ভালো করে নাই, খারাপ রেজাল্ট করছে। তারপর আমরা দুজনে বাসা নিই। বাসা নেওয়ার পরে আমি জায়গায় জায়গায় যাই যে কাজে। তখন বলি যে তোমার একটা ছোট ভাই আছে, ওরে নিয়ে এসো, ও তোমার লাগে থাকবে, ও পড়বে, তুমিও পড়বে। আমি তো কত দূরে দূরে কাজে জায়গা। ও বাইটার আনে সদরঘাট যুগ দিয়েছিল ভর্তি করে। এখন 2 ভাই বোনের খরচ আমি গোছাতে পারি না। কেমনে গোছাবো, আমার থাকে না কাজ, আমি কয় টাকা হাজিরা পাই। আমি আস্তে আস্তে অস্থির হয়ে যেতেছি। পরে লঞ্চের ভিতরে কাঁদতেছি, সোয়ারিঘাট যেখানে নাম। তা 3টা ভদ্রলোককে বলে যে তুমি কাঁদতেছো কি জন্য? আমি এমনি চোখে জানি কি গেছে তার জন্য কাঁদতেছি। পরে বলে কি যে তোমার চোখে যদি কিছু যায়, তাই এই কান্দা এরকম না, তুমি সত্যি কথা বলো। তারপর আমি তাদের দ্বারা বলি যে এরকম এরকম অবস্থা। তারা খুব ভালো জানে, বলে যে তোমার যদি কোনো সমস্যা হয় তো তুমি আমাদের জানাই। তা আমি ওই স্যারের পায়াতে ধরে প্রিন্সিপালের প্রায় ফাইনাল পরীক্ষা দেওয়া এলাম। এখানে ও ভর্তি পরীক্ষার কোর্স করতে চায়। এখন আমি টাকা পাম কোথায়? অনেক দুঃখে জীবন যাপন কাটে। 1 সুট কাপড় চুপুর, আর স্কুল ড্রেস 1 সুট কাপড় চুপুর। ও করে কি স্কুল ড্রেসটা পইরা ওই কাপড় চুপুর সেলাই করে ফেন্দে। আবার মাঝে মাঝে আমার লুঙ্গি ফেন্দে আবার ওই কাপড় চুপুর সেলাই করে ফেন্দে। মানে এরকম আমাদের জীবনটা এসে দাঁড়াইলো। প্রতিদিন আলু ভর্তা ডাল খাই, ওই ছোট ভাইটা খাইতে চায় না, কয় না আমি খাম না, বাতি খাম না। কিন্তু ও কখনো কিছু বলে না, ও দেখতেছে যে না আমার এই অবস্থা। পরে ওই লোকের কথা স্মরণ করি, 3টা লোকের কথা যে আমার বলছিল যে তোমার যদি কোনো সহযোগিতা লাগে আমাদের বললো। কোন 3 লোক? ওই যে লঞ্চে বেয়ে যাদের সাথে দেখা হয়। আমরা একটা অনেক দূরের জায়গাটা চলে আসছি। ইনফ্যাক্ট আপনার যে লাইফটা ছোটবেলাতে আমরা দেখলাম, একেবারেই অবিশ্বাস্য একটা জগৎ, এবং তারপরে একদম সমাজের কঠিন বাস্তবতা ফেস করছেন আপনি। এই দুটোর মধ্যে আমাদের ব্যালেন্স করতে খুব ধাক্কা পেতে হচ্ছে। ইনফ্যাক্ট অনেক শ্রোতাই ফেসবুকে লিখছে যে এরপরে কি হলো, মানে আপনার ওই ইনরিয়েলিস্টিক যে জগৎটা, সেই জগৎটার পরবর্তীতে আপনি কি ধরনের, ওরা কি একেবারে শেষ হয়ে গেল? না, লম্বা সময় ধরে? এইটা শেষ না, এইটা মতিঝিল বাইর সাইডে কাজ করি। আচ্ছা। আমার ওই যে মারলো যে লোকটা, ওই লোকটারে আমি মাঝে মধ্যে দেখি আমার এইরকম ব্যাঙ্গায় তো মতিঝিল বাইর সাইডে কাম করি। তো আপনার মতন চেহারা বসে রয়েছে, আমার এরকম ব্যাঙ্গাইতেছে। আমি রং ফিকে মারছি মুখ বাড়ানো। তো এই ভদ্রলোকে পুরা
মাইকে গেছে, তোরে মাইরা বললাম তুই আমার কত রং দিলি, আমি তোর কিছু কইছি না, আমি কইতে পারি না যে তুই আমার ভেঙ্গাই লিখে। আমি নিজে দেখতেছি যে না এই দিদি একটা ভালো লোক বই রয়েছে, তাহলে আমি হারে রং দিলাম কে, আমি নিজে কইতে না। গেল ওইটা। আরেকবার কাজ করতেছি নিচে বইয়া দারোয়ানে, বুঝছেন, আমার এই ইউটিউবে ভেঙ্গাইতেছে। পরে আমি আস্তে আস্তে নাই দারোয়ানে দাওয়া দিছি, মিছিল যাইতেছে না, মিছিলের ভিতরে দৌড়ে ঢুকছি। আমি যে দোষী বার আমার তো মিছিলের মাসে গোতান শুরু করছি। এসে আমি কেমনে দিন আমার মাথায় কি এসে, আমি কি ভাই আমার লোক, আপনি লোক না। পরে আমার কয়েকটা দিছে ভাই, লাঠি গুতা দিছে। আরেকদিন আমি রাস্তায় বইয়া যাইতেছি, মানে মনটা ভালো, এক মালিকে কামের খবর দিছে, তখন দেখতেছি কি আমার ব্যাঙ্গাইতেছে, আমার মনটা দিনকে বলো আমি দূরে ব্যাঙ্গাইতেছি, খুব ব্যাঙ্গাইতেছে, ও আমার ব্যাঙ্গাইতেছে। এক সেরিয়ে ভাই আমার দুইটা বাড়ি দিল জুতো দিয়ে, যে তুমি ব্যাঙ্গাইতেছো এই রাস্তায় তো জেলা বাইরে না, আবার আমার ব্যাঙ্গাইতেছো। আমি কিন্তু ভাই শরীরে দেখি নাই, আমি শরীরে ব্যাঙ্গাম করতাম। আমি দুটো জুতোর বাড়ি খেয়েছি, আমার কথা বলে আর একটা জুতি দেয়। আর একদিন মনে করেন দেশে গেছি, মানে আমি বড় শ্বশুর বাড়ির কথা কই, এখন ওইখানে নদীর পাড়ে বসে বসে কথা কইতেছি। ছোট একটা বাচ্চা আমার সাথে, ওর দেখি যাওয়ার মতন ও আমার হাতে স্বাধীন করে পর আমি গলা চিপতে দিচ্ছি। ঠিক বাচ্চাটার গলা চিপতেই দিচ্ছি, বাচ্চাটার আমি ছাড়তেছি না। পরে 2-3টা লোকায় আমার ছুটেছে, ওইখানে আমার একটা দুর্নাম হয়ে গেছে, এত বড় খারাপ, এতটুকু বাচ্চার গলা চিপতে ধরছি। এটা মনে করেন আমার মাঝে মধ্যে ঘটে, নতুন কিছু না। 3 দিন আগের একটা কথা বলি, মাত্র 3 দিন আগে আমারে ডাকে যে তুমি এদিকে আসো। আমি গেছি, তুমি কি রং মিস্ত্রি? হ্যাঁ আমি রং মিস্ত্রি। তুমি কি রঙের কাজ জানো? হ্যাঁ জানি। তাহলে তুমি কি সুন্দরভাবে আমার কাজটা করতে পারবা? হ্যাঁ পারো। যে চেহারার দিক তাকাইছি না ভাই, দেখি কি যে ওই যে ওইরকম শুরু করে দিচ্ছে, আমার চোখ বড় করতেছে, মুখ ভেঙাইতেছে, জিবিলাবাই করতেছে, নাক বড় বানাইতেছে, কান ধরে গিয়ে মন মুসরাইতেছে। আমি ওইটা দেখে আমি হঠাৎ করে গেলাইছি, তুই যে তোর কাজ করে না, তুই কইছি বাড়ি কাজ করে আমার, মানে এইটা আমার সাথে ঘটতে থাকি। হ্যাঁ অহরহ। তাই এইখানে যে সময় ওই যে আসি, মানে ওইখান থেকে ফিরে আসি, কিছুদিন পরে এইটা ওই দিনের গল্প, আমি ওইখানে ফিরে থাকি। রাত্রে আমার ডাক দিতেছি কি যে আয় বড়ি টোকাবি। আমার বন্ধু মামুন নামের একটা ছেলে, ও একটু টেরা, ও টক জিনিস মুখে দিলে ওর চোখ বড় বড় হয়ে যায়। আমি রাইতে উঠে দেখি কি ও আমাদের বাড়ির নিচে দাঁড়াই দিছে। তা আমার বলতেছে ওই যে 2টা তাল গাছের কথা বলছিলাম যে মানুষ দিনের বেলাও দুপুর টাইমে এরাই চলে, ওইখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখি কি যে ও আমার আগে আগে হাঁটে, আমার লগে হাঁটে না, মানে সম্পূর্ণ আলাদা হাঁটে। ও এই শব্দ ওর এই রেসপন্স, আর কোন শব্দ নেই, ও আগে আগে হাঁটে। তাই আমি ওইখানে যে ছোট তো আমি ন্যাংট হইয়া, আমি জানোস মামুন যদি ন্যাংট হইয়া মুতি তাহলে এইটাই দিতে কোনো কিছু ঢুকতে পারে না। তা আমি ন্যাংট হইয়া মনে করেন বড় আকারে মুছছি গোল করে, মুতকে আমি ওটার দিকে দাঁড়াইছি। তখন ও দেখতেছি কি যে মানে ওই এরিয়ার ভিতরে বড়ই নাই, মানে যেটা আমি মুতকে এরিয়া দিচ্ছি বড়ি পাই না, ও মানে অন্য দিক থেকে বড়ি উড়াইতেছে, খাইতেছে, চাকুন করে খাইতেছে, মানে এমন একটা ভাব দিতেছে যে বড়ই পেয়ে ওর সবকিছু তলে এলাইছে। এখন আমার দিক তাকাইতেছে যে আমার নৌ হয়ে গেছে, যে ও সব বড়ি টোয়া এলাইতেছে, আমি টোয়াইতে পারতেছি না। যেই আমি ওই মুত এক পৌদি ডেংছি, আর একটা বাতাস এসে আমার ধাক্কা দিতে পারি, আমার ধরছে বার মনে করেন আমু দিচ্ছে যে তুই আমার মার গেলাবি ডাইকেন গিয়া মারুস, এরকম মনে করেন এক কথা। এর মধ্যে মনে করেন ধুপুট করে 2 তাল পড়ছে, মানে ওই গাছের দিকে তাল পড়ছে। এবার ওই যে রাত, বেশি রাত না, দেখি যে মানুষ নেম নিয়া এদিকে আইতেছে, এই আমার থুইয়া মনে করেন দৌড় দিয়ে তাল গাছ উঠছে। তা আমার মনে করেন ওই জায়গায় আমি ফিট, যে আমার তুই তাল গাছ উঠে গেল, ও তো জীবনে গাছ বাইতে পারে না, আর এত দূরত্ব তো মানুষ তাল গাছ উঠতে পারে না। ওই যে একটা গেল এইটা। আরেকবার মনে করেন আমারে ডাইকে নিয়ে গেছে চকের ভিত্তি, মানে চোখে পানি এসে প্রচুর, মানে ও আগে আগে হাঁটতেছে, অন্য একটা ছেলে যে আয় এদিকে আয়, যাইতেছি। পরে যে একটা লোকে পাট কাটে, ও কইতেছে যে ওদিকে তো বেশি পানি কই যাচ্ছে। আমি কই ওই যে আমার ডাকতেছে এই জন্য যাইতেছে, আমরা মাঝখানে যে ডুবাম দুজনে। হে আমারে মনে করেন বাইতে নিয়েছে, মানে আমার সাথে এরকম মানে অহরহ করছি, মানে আমি বুঝাইতে পারি না যে এটা ঘটেনি। আপনার স্ত্রীকে আপনি এগুলো বলেছিলেন? হ্যাঁ আমি বলি, কিন্তু বলার পরে ও আমার ভয় পায়, কারণ কি আমি মাঝে মধ্যে ও 1-2টা কথা বলে আমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে ও আমার সাথে কোনো কথা বলে না, রাত্রে কথা বলি একলা। আবার একদিন ওরে বলছি যে আমি জামগা আমার দাবি স্যার। তখন ও আমার আবার শুয়েছে যে কি দাবি স্যার, আবার আমি ঘুমিয়ে পড়ছি। মানে এটা আমার বুঝ থাকে না, এটা আবার ওর মুখ থেকে আমি শুনি যে আমি রাত্রে মানে আমার দলে মল্লে আমি গরম হয়ে যাই খুব। সেদিনকে বাইরে থেকে গুটা খাই, সেদিনকে আমি বাসায় চেঁচাচেঁচি করি, মানে ওরে বলি একটু দেখো এরকম আমার লাগে ঘরে। একবারে খুঁজের কাছে গেছি, তোমার লাগে তো কিছু নাই, তুমি তো ভালো সুস্থ লোক, সবসময় আমার এইটা করতে থাকি, আমি
দেখি যে দূরে থেকে একটা লোক আসতেছে, আইসা মানুষের ভিতরে মিশতে যায়। আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা ফিরবো আবারও। তবে ওই যে জায়গাটায় ছিলেন আপনি বললেন যে আপনার ওয়াইফের কোনো কিছু ম্যানেজ করতে পারছেন না, আপনি টাকার অভাবে, তারপর কি হলো? তারপরে কোনো কিছু ম্যানেজ করতে পারি না, ওইভাবে একটা পরে দিন যায়। পরে ওই লোকটা স্মরণ করার পরে হেরা আশ্বাস দেয় যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোর্স করতে চাও, আমরা কিছু টাকা দিই। তো একটা লোকেরা দায়িত্ব দেয় যে ওদের সাথে কথা বলে ওদের কিছু টাকা দিই। তাই আমাকে বলে যে চলেন, আপনার চলেন, আমি জান না, আমি কোনদিন কোনো মানুষের দ্বারা হাত পাতি নেই। সে আমি বলি, না আমি কামে যাই, আমি কামে গেলে কিছু টাকা পাবো, তুমি কথা বলো, সমস্যা নেই, এরা তো আমার বাবার মতন। তখন ওই বউরে দেখা অন্য ধারণার প্রস্তাব দেয়। আপনার বউকে থেকে? হ্যাঁ হ্যাঁ, খারাপ ধরনের মন্তব্য দেয় যে তুমি আমার সাথে এই ধরনের কাজ করবো, আমি তোমার সবকিছু দিন। তখন ও মামাই অস্থির, আমার এই হাতে দিকে রাখে মোবাইল রেখে ফোন দিছে পর আমি বুঝতে পারছি যে কি জিনিস কাম তুই, আমি দৌড়ে আসি। আসার পর ওই লোকটা বলে কি যে অনেক তুমি আমার এক বোতল পানি এনে দাও, আমি একটু পানি খাম। তখন আমি পানি আনতে যাই, কিন্তু ওইখানে দাঁড়ানো থাকি। তখন আসার লগে লগে তুমি এখান থেকে চলো, আমি আর পড়ালেখা করুন না, তুমি যখন চালাইতে পারো না আমি লেখাপড়া করুন না, লেখাপড়া ছেড়ে দিন। কারণ এখানে না সুন্দর সুন্দর মানুষ দেখি, তাদের ভিতরে মন সুন্দর না। তারপর কি করেন? লেখাপড়া ছেড়ে দেন? তারপরে ও আমার রাস্তা বেয়ে বলে যে আমার এরকম এরকম খারাপ ধারণার প্রস্তাব দিছে। পরে 3টা লোককে ফোন দিয়ে আমি গালাগালি করি। লাস্টে মনে করেন অনেক স্বপ্ন ছিল যে বউ ডাক্তারি পড়া পড়বে, আমও বলছি যে আমি আমার জান থাকতে আমি ডাক্তারি পড়াম তোমাদের, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টার বাইরে এটা আমার পক্ষে সম্ভব না। আমার তো দিনই চলে না, আমি ডাক্তারি পড়াম কই থেকে পড়াম। কবে পড়ানো বন্ধ হয়েছে? ভাই এখনো পড়ার উপরে ঘরে দিতে বয়ে পড়ে। কি পড়ে? আইএ পাস করছি। ইন্টারমিডিয়েট পাস করছে? হ্যাঁ। কোন কলেজ থেকে? ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে পাস করছে। আর জগন্নাথে ওয়েটিং আছে, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছিল, টেকে নাই? টেকে নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল, ওইখানেও টেকে নাই। জগন্নাথে ওয়েটিং আছে। আর একদিন আগে সরর দিতে পরীক্ষা দিছে। তো এখন এই আমার জীবন, এইভাবে আমি। আপনি কিভাবে এখন এই সংসার করেন? রোজগার করেন কিভাবে? অনেক কষ্টের পরে সংসারটা চলে, কিন্তু কখনো আমার কিছু বলে না, যায় না দিই তাই খায়। পরিবারের সাথে যোগাযোগ আছে? আপনার নিজের পরিবার, আপনার বাবা মা? না, তাদের সাথে আমার 2.5 বছরের মতন কোনো কথাবার্তা কিছু নেই। বাবা মাও যোগাযোগ করে না? না, কোনো কেন? এই মেয়েটাকে বিয়ে করার জন্য? এই মেয়েটাকে আমি ওই বিষ খাওয়ার পরে থেকে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু আমি যে সিমটা চালাই এটা অনেক পুরান, আমি প্রতিদিন আশা করি আমার মা ফোন দিবে আমার, কিন্তু আপনি তো চাইলে ফোন দিতে পারেন। যে সিমটা আমার মা চালাইতে সিমটা চলে না এখন, বন্ধ। 2.5 বছর ইচ্ছা করেনি মাকে দেখার জন্য, মার কাছে যাওয়ার জন্য? অনেক দেখা করছে, এর মধ্যে একটা কথা শুনছে যে আমি বাড়িতে গেলে আমার মায়ের আমার আব্বার ছেড়ে দিব, তোর ছেলে যদি বাড়ি যেতে পারে তো তোর কারণ আইব, যার জন্য যাইতে পারি না। আচ্ছা, আপনি যে ঘটনাগুলো বললেন আপনার লাইফে, সেই ছোটবেলার গল্পগুলো এমন ভাবে বলেছেন যে চোখের সামনে সবার ভেসে উঠেছে এখানে যারা শুনেছে। এরপরে কত বছর গ্যাপ গেছে? 3-4 পড়ার সময়ের ঘটনা এটা। তখন বয়স ছিল 8 থেকে 9 বা সর্বোচ্চ 10। আর এখন আপনার বয়স 25, তার মানে 15 বছর আগের ঘটনা। আপনি নিজে বিলিভ করেন এগুলো সম্ভব? 15 বছর না, আমার মনে হয় আমি মরার আগের দিন পর্যন্ত এইটা আমি বলতে পারি না। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। মনে হয় এই কালকে ঘটল না? হ্যাঁ, আমার এখনো চোখে আসতেছে যে আমার কি অত্যাচার করছে, কেমনে মারছে, কি খাইতে দিছে, কেমনে রাত্রে বিলেতে বয়দা খাইছে, আমার চোখের সামনে আসতেছে। এটা আমি জীবনে বললাম না। আপনার যারা বন্ধু ছিল ওদের কাছে যখন এগুলো বলতেন, বাদও কারো কাছে কি বলেছেন? আমি শুধু একটা বন্ধুর লাগে শেয়ার করছি, তার নাম সাগর। যে বন্ধু দেখ আমি কিন্তু এরকম এরকম জিনিসে আক্রান্ত, এখনো আমার পিছ ছাড়ে না, আমার একদম নানান ফিলে টর্চার করে, নিজেরা কিছু না করলে আমার একদম মানুষ দিয়ে মার খাওয়ায়। তখন ও আপনাদের কথা বলে তুই এখানে ফোন দিয়ে দেখ, তোরে তারা ডাকেনি। মানে এটা তো মনে করেন আরো এরকম দিনে অনেক কিছু দেখায়, দেখতেছি একটা ঘোড়া আইতেছে, খুব বেগে আইতেছে, কেউ দেখে না, আমি দেখি, আমি দেখতে চাইছি কিন্তু কাছাকাছি আমিও দেখতেছি। তখন আমি নিজে কি কম। এই যে এত লম্বা কাহিনী এবং এত লম্বা গল্প, এই জীবনে কাউকে পেয়েছেন যে ঘটনাগুলো বিলিভ করেছে, বিশ্বাস করেছে? আমার বন্ধু বিশ্বাস করে, সাগর। হ্যাঁ সাগর, যে হ্যাঁ এইসব হয়ে থাকে। আমার মনে হয় যে এই দুনিয়ায় আমরা বাস করি না একা, আরো অনেক জাতির বাস আছে। মানে এই পৃথিবীর মধ্যে আরো অনেকের বাস, পৃথিবীর মধ্যে অনেক মানুষের বসবাস আছে। এটা আমার নিজের চোখে দেখছি, আমি নিজে কানে শুনছি, নিজের শরীর দিয়ে দেখছি। এখানে আরো মানুষের বাস আছে, শুধু আমাদের না। আমরা দেখতেছি যে না আমরা বুঝি থাকতেছি না, এখানে আরো মানুষ আছে। প্রিয় শ্রোতা, ও যেগুলো বললো সেগুলো নন সাইন্টিফিক, এগুলো অবৈজ্ঞানিক কথা। ওকে, আপনি হ্যারিক 920 তে কেন এগুলো বললেন? আমি লেখাপড়ার কথাটা বলছি যে কি জন্য, যে আমাদের বাংলাদেশটা অনেক দরিদ্র দেশ, সবাই যদি শিক্ষা অর্জন করে দেশটা মনে হয় দরিদ্র থাকবে না। তা আমার মতন সীমা অনেক অনেক জায়গায় আছে, যারা উচ্চ শ্রেণীর লোক আছে
তারা যদি এই সীমা অনিকে দেখে তারা মনে হয় সুন্দরভাবে চলতে পারবে। আর দ্বিতীয়ত জিনের কথাটা বললাম কি জন্য, যে অনেকে এই জিনের হাতে অনেক কিছু হচ্ছে। আপনারা জানেন না হয়তো যে জিনে কিন্তু অনেক কিছু আইনে আপনাদের খাওয়াচ্ছে, আপনাদের দিচ্ছে, আপনাদের সাথে চলছে, আপনারা বুঝতে পারেন না। আপনারা নিজেরা কখনো কাউকে যাচাই করে দেখেন না। কিন্তু আমাদের সাথে অনেক আছে, আমরা দেখতে পাই না, হয়তো আমাদের তারা দেখতে পারে। যখন নাকি ওইখানে আমার ধরে নিয়ে যায়, তখন ওইখানে আমার বাবার নাম বলছে, আমার মার নাম বলছে। কিভাবে আমার বাবা মার নাম জানলো? আমি তো বলি নাই। কিভাবে তারা জানলো আমার বাবার নাম এটা, আমার মার নাম এটা? আর কিভাবে ওইখানে একটা লোক পাঠাইলো? ঠিক আমি তো ছিলাম না। তো তারা যদি না থাকতো তারা কোত্থেকে আসলো? কারণ এর বড় প্রমাণ আমি ছিলাম না, আমি জানতাম। কিন্তু যখন নাকি আমার মায়ের আমি দেখি, তখন দেখছি আমার এই গোসল করাইতেছি। তা আমি এর গোসল করাইলে আমি কি? আমি ওইখানে কিভাবে গেলাম? আমি যদি আমার মার বুকে থাকি তাহলে আমি ওইখানে কিভাবে গেলাম? আমারে কে নিল? এটি কিভাবে ঘটলো? তাই আমি বলি যে এই দুনিয়ায় আমরা বাস করি না, আর অনেক জাতির বাস আছে। যেরকম দেখি পোকামাকড় চোখে, পোকামাকড় যদি বাস করতে যেত অন্য জিনিসও বাস করে, কিন্তু আমাদের চোখে দেখি না। ওকে, এই জিনিসগুলো দিয়ে অনেকেই অনেক সময় অনেক ধরনের অনৈতিক কাজকর্ম করে থাকে না? যেমন ধরেন হয়তো মানুষের একটা বিশ্বাস অর্জন করার জন্য ভুয়ামি যেটাকে বলে, দেখা গেল যে নিজে এক ধরনের কবিরা সেজে বসেছে, বা নিজে এক ধরনের নিজেকে মনে করছে আমার সাথে একটা সুপার পাওয়ার বা সুপার ন্যাচারাল একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। আপনার ভাষাতে যদি বলি জিন আছে, পরি আছে, এবং ওটাকে কাজে লাগিয়ে সে মানুষের অনেক উপকার করতে পারে, অপকার করতে পারে, এবং এটার বিনিময়ে টাকা পয়সা অনেক সময় আদায় করে। আপনার মধ্যে এরকম কখনো কোনো ইচ্ছা হয়েছে? আমি কখনো এরকম ইচ্ছা করি না, কিন্তু আমি এটা জানি যে জিনের ভিতরে ভালো মন্দ আছে। সব জিনের দিন সব কাজ করতে পারে তা না। কারণ আমি কিভাবে জানলাম যে একটা জিন আসলো, হাজারটা জিন তার সামনে একটা তুচ্ছ। তো সে কি জিন? সে কোন জিন? তার ধর্ম কি? যে হাজার হাজার জিন, তারাও জিন, তার নামও জিন, কিন্তু তার সামনে তারা কথা বলার সাহস পায় না, কোনো রেসপন্স করতে পারে না। সে যেটা বলে সেইটাই। অথচ তার অনুমতিতে আমি আমার দুনিয়ায় ফিরে আসি, তা না হলে তো নাচতে পারতাম না। তো সে কোন জিন? আমাকে এটার প্রশ্ন কি আপনি দিতে পারবেন? জিনের ভিতরে সবাই সব কাজ পারে না। আমি ওই জিনদেরও সাজা দিতে দেখছি, কিন্তু অন্য জায়গায় জিন তাদের সাজা দিতেছে। তো নিশ্চিত তাদের সে বড়, তা না হলে তার সাজা কিভাবে দেয়? আপনি বিষয়গুলো নিয়ে কখনো হুজুরের কাছে গিয়েছেন? হ্যাঁ, হুজুরের দ্বারা আমি গেছি। আমার যে মসজিদে যে হুজুরে ছিল, সে কিন্তু ধরতে পারছে, কিন্তু সে ছিল না। সে থাকলে কিন্তু ধরা পড়ে যেত। এই কথাটা সে আমার পরে বলছে যে অনেক তুমি এখানে কিছুদিন ছিল না, আমি জানি। এটা মানুষের মুখে বললে একটা লাগবে, মানুষে বিশ্বাস করবে না। আমরা যে মসজিদে দিন না আসে সেই মসজিদ নামাজ পড়া ভালো হয় না। আমি শুনছি হুজুরের দ্বারা যে বাজারে নাকি যিনি মিষ্টি না কিনে, সেই বাজারে মিষ্টি কখনো বেচা কেনা হয় না। দেখেন আমাদের বাড়িতে 1 কেজি মিষ্টি নিলে 5 দিন থাকে, এই মিষ্টি খায় না কেউ। তো প্রতিদিন যে মিষ্টি বানাইতেছে, এই মিষ্টি কই যাচ্ছে? আপনি মাসের মধ্যে কোথাও বেড়াইতে গেলে 1 কেজি মিষ্টি নিয়ে যান হাতে করে বেড়াইতে, কিন্তু প্রতিদিন যে মিষ্টি বানাইতেছে এই মিষ্টি দিয়ে কারা খাচ্ছে? আপনি কি বলতে পারবেন? ওকে, আমি এই কোশ্চেনের উত্তর দিতে পারবো না, কিন্তু এটা অনেকের কাছে ফানি মনে হবে আপনি যেটা বলছেন। না, এটা তো বললে হবে না, যে বিশ্বাস করার দায়িত্ব তো না। আপনার জায়গাটার প্রতি আমি যে প্রথমেই বলেছিলাম যে আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে, এবং আমি আপনার বিলিভের প্রতি সম্মান প্রদর্শন করি। অবশ্যই আপনি আপনার জায়গাটা থেকে যতটুকু পেয়েছেন সেভাবেই উদাহরণটা টেনেছেন যে মিষ্টিগুলো আসলে যাই কই। আমরা মিষ্টি কিনলে তো অনেকদিন রেখে রেখে বাসায় খাই, তাহলে প্রতিদিন এত মিষ্টি কোথায় যায়? আরেকটা জিনিস আমি দেখছি যেটা আমার চোখে বড় একটা জিন আসলো, যে নাকি আমার বাদ দিত, তারে সালাম দিল। কিরকম সালাম দিল? হাত নিচে করে সালাম দিল, সে আবার মাথা নিচে করে সালামটা নিল। জানি না এটা কোন সালাম, এরকম করলো, তার সেবা দিল, সে সালামটা নিল। আর আমার মনে হয় ওই দিনটা যদি বড় না হইতো, তার কাছে হার মানতো না, এই সালামটা দিত না। আপনি বলছিলেন বাংলা ছবি দেখেন সেই সময়টাতে শুক্রবারে, বাংলা ছবির কোনো কিছু মিল পেয়েছিলেন ওইখানে যাওয়ার পরে? বাংলা ছবির মধ্যে তো জিন টিন নিয়ে এগুলো হয়। ওইখানে শুধু একটা জিনিসের মিল আছে, যে ছবিতে দেখেন আধ্যাত্মিক কিছু জিনিস এনে দেয় হঠাৎ। তো ঠিক আমি ওইখানে ওই জিনিসটারই মিল পেয়েছি, যে তারা হঠাৎ কিছু করে ফেলা। এটা তো দেখছি ছবিতে, মুভিতে, আর ওইটা সরাসরি। আমার মনে আছে যে আমি কলা খাইতে চাই, আমি দেখলাম যে আমার কাছে দাঁড়াইয়া হাত বাড়াইয়া কলা আমার আইনা দিল। আচ্ছা, কলা গাছ তো আর আমার আমসামে নাই, আমি তো চোখে দেখতাম, কলাটা করতে আইনা দিল। তার হাতটা কত বড়! কলা গাছটা তো 2 হাত দূর হইলো, হাতটা তো মানুষের 2 হাত না। আমি এরকম অনেক কিছু দেখছি যা আপনারা আমি বাসায় বুঝাতে পারব না, যে আমি কি দেখছি। এই কথাগুলো যখন আপনি মানুষকে বলেন এবং মানুষ যখন বিশ্বাস করে না, তখন আপনার ভিতরে ফিলটা কেমন হয়? তখন আমার মনে হয় যে নরে যদি আমি ওইখানে নিয়ে যেতে পারতাম, জীবনে একটা চাওয়া এটা, যে নরে যদি ওইখানে নিয়ে আমি থুইতে পারতাম,